থ্রিলার স্টেশনে আপনাদের স্বাগত। 3D অডিও সঠিকভাবে পাওয়ার জন্য হেডফোনের লেফট আর রাইটটা একটু চেক করে নেবেন। যেমন আমি এখন আপনার বাঁ দিক থেকে বলছি, আর এই এখন আমি আপনার ডান দিক থেকে বলছি। যদি উল্টো শুনে থাকেন হেডফোনটা প্লিজ ঘুরিয়ে নেবেন। আর হ্যাঁ, আমাদের কথাবার্তা বাদ দিয়ে যদি শুধু গল্প শুনতে চান তাহলে সোজা স্কিপ করে যান 3 মিনিট 5 সেকেন্ডে। সমস্ত শ্রোতা বন্ধুদের অনুরোধে আমরা নিয়ে এসেছি সৈয়দ মুস্তাফা সিরাজের লেখা কর্নেল সিরিজের 9ম গল্প। এই উদ্যোগে আমাদের পাশে থাকার জন্য থ্রিলার স্টেশনের তরফ থেকে লেখকের পরিবারবর্গকে জানাই আমাদের আন্তরিক ধন্যবাদ। আমাদের আজকের গল্পটি নেওয়া হয়েছে দেশ পাবলিশিং প্রকাশিত কিশোর কর্নেল সমগ্র থেকে। আসুন শুনে নিই লেখকের কনিষ্ঠ পুত্র অমিতাভ সিরাজের মুখ থেকে কিছু কথা। নমস্কার শ্রোতা বন্ধুরা, আমি অমিতাভ সিরাজ, আর আপনারা শুনছেন থ্রিলার স্টেশন। আপনারা সবাই জানেন বাবার লেখা কর্নেল একসময় মিলিটারিতে ছিলেন। অবসরের পর এলিয়াট রোডের একটি বড় ফ্ল্যাটে থাকতেন। প্রবল যুক্তিবাদী, বিজ্ঞানমনস্ক একজন গোয়েন্দা। তা সত্ত্বেও বাবা কর্নেলের গোয়েন্দা গল্পে কিন্তু কখনো কখনো ভূত প্রেতের বা পিশাচের গা ছমছম অস্তিত্ব নিয়ে এসেছেন। আবার সেই কর্নেলই ক্ষুরোধার যুক্তি ও রহস্যভেদে ভূতের অস্তিত্ব খর্ব করে দিয়েছেন বারবার। তাই অল্প বিস্তর হলেও পাঠকরা ভাবতেই পারেন এই ভূত প্রেত পিশাচ আদিভৌতিক ব্যাপার স্যাপার এলো কেন। আসলে বাবা খুব ভূতের গল্প লিখতে ভালোবাসতেন। অসংখ্য ভূতের গল্প রয়েছে। যেমন একটি গল্প আছে কর্নেলেরই, কুকুর রহস্য নামে। সেখানে দেখা যাচ্ছে যে একটি কালো কুকুর, সে আগে আগে ছুটছে এবং জয়ন্ত তার পেছনে ধাওয়া করেছে। একটু পরে দেখা গেল কুকুরটিকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। পরে কর্নেল এবং জয়ন্ত যে বাড়িতে খুন হয়েছে সেখানেই গিয়ে দেখছে সেই বাড়ির মালিকের আলমারির মধ্যে স্টাফ করে ওই কুকুরটি রাখা আছে। স্বভাবতই শিউরে উঠেছেন জয়ন্ত দেখে। কিংবা আরেকটি গল্প আছে ডাকুরানী লক্ষ্মীর প্রেতাত্মা বলে। সে লক্ষ্মী প্রেতাত্মা হয়ে ঘুরে বেড়ায় সারা শহরে এবং একের পর এক খুন হচ্ছে এবং সবাই জানছে যে ওই প্রেতাত্মাই খুন করে যাচ্ছে। এই ধরনের কখনো কখনো ভূতের অস্তিত্ব গোয়েন্দা গল্পের মধ্যে এসে পড়েছে। আসলে এর কারণ আমার মনে হয় বাবা আমাদের ছোটোবেলায় প্রচুর ভূতের গল্প বলতেন এবং বাবার মামার বাড়ি ছিল নগরে, এবং নগর আমাদের কাছে একটা কল্পনার জগৎ হয়ে উঠেছিল বাবার সেই ভূতের গল্পের কথা শুনে শুনে, যে সেখানে প্রত্যেকটা ঘরে ঘরে নাকি ভূত রয়েছে এবং গ্রামের বয়স্ক বুজুর্গ মানুষ, পুরুষ মহিলা আচমকায় আকাশের দিকে তাকিয়ে থাকেন এবং কার সঙ্গে যেন আপন মনে কথা বলেন। এবং এইসব শুনে আমরা শিউরে উঠতাম যে সত্যি তো ঘরে ঘরে এরকম ভূত। তো আমার মনে হয় যে এসব ভূতের গল্প, কল্পনার জগৎগুলো, ছোটবেলার জগৎগুলো পরে বাবা গল্পের মধ্যে নিয়ে এসেছেন এবং কর্নেলেও সেই সব গল্প ঢুকে পড়েছে। শুরু হচ্ছে আজকের গল্প, কালিকাপুরের ভূত রহস্য। সেবার ডিসেম্বরেও কলকাতায় তত শীত পড়েনি। এক রবিবারে অভ্যাস মতো কর্নেলের অ্যাপার্টমেন্টে আড্ডা দিতে এসেছিলুম। দেখলুম কর্নেল ইজি চেয়ারে বসে যথারীতি চুরুট টানছেন, আর সোফার কোণের দিকে প্রাইভেট ডিটেকটিভ মানে আমাদের প্রিয় হালদার মশাই ডান হাতে খবরের কাগজ আর বাঁ হাতে অ্যাক্টিভ নস্যি নিয়ে বসে আছেন। আর কর্নেলের কাছাকাছি যে প্রৌঢ় ভদ্রলোকটি কাঁচুমাচু মুখে বসে আছেন, তাকে দেখেই বোঝা গেল তিনি মফস্বলের মানুষ। কলকাতার লোকজনের চেহারা আর হাবভাবে বেশ খানিকটা চেকনাই থাকে। এই ভদ্রলোক মুখ তুলে আমাকে দেখে আর একটু আড়ষ্টভাবে সরে বসলেন। কর্নেলের জাদুঘর সদৃশ্য ড্রয়িং রুমে ঢুকেই আমি সম্ভাষণ করেছিলুম, মর্নিং কর্নেল। কর্নেল আমার দিকে তাকিয়ে গলার ভেতরে মর্নিং আউড়ে আবার চোখ বুঝলেন। ভদ্রলোকের সামনে দিয়ে এগিয়ে আমি সোফার শেষ প্রান্তে বসলুম। এতক্ষণে হালদার মশাই নস্যি নাকে গুঁজে কাগজ নামিয়ে রেখে মৃদু স্বরে বললেন, আইন জয়ন্তবাবু বয়েন, আপনাকে সত্য সেবক পত্রিকায় আজ তেমন কিছু নাই। আমি চোখের ইশারায় প্রৌঢ় ভদ্রলোককে দেখিয়ে বললুম, আছে আছে, আরে সব কিছু কি আর কাগজে ছাপা হয়? আমার ইঙ্গিত বুঝতে পেরে গোয়েন্দা প্রভুর বললেন, হা ঠিক কইছেন। ইতিমধ্যে ষষ্ঠী আমার জন্য এক পেয়ালা কফি দিয়ে গেল। কফিতে চুমুক দিয়ে বললুম, এবার ডিসেম্বরেও কলকাতায় শীতের দেখা নেই।
ফ্যান চালাতে হচ্ছে। আমার কথা শুনে সেই ভদ্রলোক বলে উঠলেন, আপনাদের কলকাতা শহরে এসে আমাকে সোয়েটার খুলতে হয়েছে। সোয়েটারের ওপর ওই দেখছেন একখানা শাল, তাও জড়ানো ছিল। আমাদের কালিকাপুরে গেলে কিন্তু শীতের কামড়ে আপনার হাড় নাড়িয়ে দেবে। কর্নেল তুম্ব মুখে চোখ বুজে কি ধ্যান করছেন কে জানে। কালিকাপুরের ভদ্রলোক কথা বলায় গুমোট ভাবটা কেটে গেল। জিজ্ঞেস করলুম, আচ্ছা আপনি কালিকাপুর থেকে এসছেন বললেন না, সেটা কোথায়? আগে বেশি দূরে নয়, মোটে ঘন্টা চারেকের ট্রেন জার্নি। স্টেশন থেকে নেমে এক্কা গাড়ি, সাইকেল রিক্সা, বাস সবই পাওয়া যায়। গঙ্গার ধারে আমাদের গ্রামটা এখন আর গ্রাম নেই, ইলেকট্রিসিটি এসছে, টেলিফোন এসছে, নিউ টাউনশিপ হয়েছে। ভদ্রলোক আরও কিছু বলতে যাচ্ছিলেন, হঠাৎ কর্নেল চোখ খুলে বললেন, আপনার বাড়িতে আপনার বাবা আর কাকা ছাড়া আর কে কে থাকেন? আমার এক বিধবা পিসি থাকেন। আমার মা তো অনেক বছর আগে মারা গিয়েছেন। কাকা বিয়ে করেননি, সাধু সন্ন্যাসীর মতো ওর চাল চলন। আমরা ভাবি কবে হয়তো কাকা সন্ন্যাসী হয়ে হিমালয়ে চলে যাবেন। অথচ আপনাকে বলেছি আমার বাবা রুগ্ন মানুষ, বাড়ি থেকে বেরোতেই পারেন না। কিন্তু কাকার শরীর স্বাস্থ্য খুব ভালো, নিয়মিত যোগব্যায়াম করেন কি না। বাড়িতে কাজের লোক নিশ্চয়ই আছে? হ্যাঁ, তা আছে। মানদা নামে একটি মেয়ে প্রতিদিন ভোরবেলা আসে, সারাদিন থেকে সন্ধ্যের পর নিজের খাবারটা বেঁধে নিয়ে বাড়ি চলে যায়। আপনাকে তো বলেছি, ব্যাপারটা প্রথম তারই চোখে পড়ে। আপনি হয়তো ভুলে গেছেন কর্নেল সাহেব। হ্যাঁ, আপনি বলেছিলেন বটে, কিন্তু মানদা তখনই ফিরে এসে কথাটা আপনাদের বলেনি কেন? আপনি বলেছিলেন পরদিন সন্ধেবেলায় বাড়ি ফেরার সময়ই সে কথাটা আপনার পিসিমাকে বলেছিল, তাই না? আগে হ্যাঁ, ভুলে গিয়েছিলুম। আসলে এমন একটা গোলমেলে ব্যাপার যে ঠিক গুছিয়ে বলতে পারছি না। আমাদের বাড়ির পাশের রাস্তাতেই ইলেকট্রিক আলো আছে। গত বছর কালিকাপুরে মিউনিসিপ্যালিটি হয়েছে কি না বুঝে দেখুন স্যার। শীতের রাতে এখন ওখানে বড্ড কুয়াশা হয়, তাহলেও মানদা স্পষ্ট চিনতে পেরেছিল লোকটাকে। হালদার মশাই গুলি গুলি চোখে তাকিয়ে কথা শুনছিলেন। এইবার বলে উঠলেন, তাহলে কেমনে বুঝলেন ওই লোকটাই সেই মারা যাওয়া লোক? আমাদের মানদা স্যার খুব চালাক চতুর মেয়ে, অন্ধকারেও দেখতে পায়। তাছাড়া যে লোকটাকে দেখেছিল সে সম্পর্কে আমারই এক দাদা, মাস্তুতো দাদা। 5 বছর আগে তাকে আমরা শ্মশানে চিতায় দাহ করে এসেছি। বাবা কাকা সবাই ছিলেন শ্মশানে। আপনার ওই মাস্তুতো দাদার নাম তো বিনোদ মুখুজ্জে, তাই না? আগে হ্যাঁ, ওরা মুখুজ্জে, আমরা চাটুজ্জে। কথাটা বিশ্বাস করতুম না, কিন্তু আমাদের পাড়ার বামাপদ গোঁসাই হঠাৎকাল কথায় কথায় বললেন, হ্যাঁ রে শচীন, তোদের বাড়ির কাছে কাল সন্ধ্যাবেলা একটা লোককে দাঁড়িয়ে থাকতে দেখছিলুম, মাত্র হাত 10 দূরে। দেখা মাত্রই চমকে উঠেছিলাম, এ তো সে পাগলা বিনোদ। পাগলা বিনোদ মানে? কর্নেল সাহেবকে সবই বলেছি। আমার ওই মাস্তুতো দাদার কোনো চাল চুলো ছিল না, কোথায় কোথায় ঘুরে বেড়াতো, মাঝে মধ্যে একটু আধটু পাগলামি করত। তারপর বেশ কিছুদিন খুব শান্ত আর গম্ভীর হয়ে থাকতো, তাই লোকে ওকে বলতো বিনোদ পাগলা বা পাগলা বিনোদ। কথাটা বলে শচীনবাবু পাঞ্জাবির হাতা সরিয়ে ঘড়ি দেখলেন, তারপর করজোরে বললেন, কর্নেল সাহেব, কালিকাপুরের জমিদার বাড়ির চণ্ডীবাবু আপনার কাছে পাঠিয়েছেন। সে কথা তো আগেই বলেছি। আমাদের রাতের ঘুম একেবারে নষ্ট হয়ে গিয়েছে, যখন তখন ওই উৎপাত। ঠিক আছে, চণ্ডীবাবুকে গিয়ে বলবেন আমরা যে কোনো দিন কালিকাপুরে গিয়ে হাজির হব। সেখানে কোথায় উঠব তা আগে থেকে বলতে পারছি না, তবে আপনারা নিশ্চয়ই খবর পাবেন। কালিকাপুরের শচীনবাবু তাঁর ব্যাগের ভেতর শালটাও খুলে ভরে নিলেন, তারপর উঠে দাঁড়িয়ে বললেন, আসি তাহলে, এখনই শিয়ালদায় একটা ট্রেন আছে, ট্যাক্সি করে চলে যাব। বলে তিনি প্রথমে কর্নেলকে, তারপর আমাদের দুজনকে নমস্কার করে বেরিয়ে গেলেন। সেই সময় লক্ষ্য করলুম তিনি যেন একটু লেংচে হাঁটছেন। তিনি চলে যাওয়ার পর বললুম, ভদ্রলোকের তো বাঁ পায়ে গণ্ডগোল আছে, তা একটা ছড়ি হাতে নিয়ে হাঁটেন না কেন? ছড়িটা উনি দরজার বাইরে ঠেকা দিয়ে রেখেছিলেন। ছড়ি বলা যায় না, আস্ত বাঁশ বললে ভুল হয় না, কিন্তু বেশ পালিশ করা বাঁশের লাঠি। ভদ্রতা বসে
বা যে কোনো কারণেই হোক, ওটা নিয়ে উনি ঘরে ঢোকেননি। আচ্ছা, ওর সেই মাস্তুতো দাদা বিনোদ পাগলার ভূত কি প্রতি রাতে উৎপাত করছে? কর্নেল কিন্তু হাসলেন না, গম্ভীর মুখে বললেন, প্রতি রাতে নয়, কিন্তু উৎপাত যে করছে তা বলা যায়। ওদের একতলা বাড়ির ছাদে ধূপধাপ করে শব্দ হয়, আবার কখনো উঠোনে অনেকগুলো ঢিল পড়ে। ঢিলগুলো, এটাই আশ্চর্য, দেখতে পাহাড়ি নদীতে পড়ে থাকা নুড়ির মতো। বলে কর্নেল তার টেবিলের ড্রয়ার থেকে গোটা চারেক নুড়ি বের করলেন। সেগুলো একেবারে নিটোল, কতকটা ডিমের মতো। হালদার মশাই উত্তেজনায় চঞ্চল হয়ে বললেন, মাস্তুতো দাদারে দাহ করছিল অগ শ্মশানে। গঙ্গার ধারে শ্মশান, আর তার ভূত পাহাড় অঞ্চলে যাইয়া এগুলান কুড়াইয়া আনছিল কেন? কর্নেল স্যার, আপনি আমারে যেন সাথে লইবেন। আমার মতো ঘরের খেয়ে বনের মোষ তাড়াবেন আপনি? আপনি তো প্রফেশনাল প্রাইভেট ডিটেকটিভ। তাড়াইমু কর্নেল স্যার, হাতে কোনো ক্যাশ নাই, তাই মনটা ভালো নাই। 34 বৎসর পুলিশে চাকরি করছি, রিটায়ার কইরা যা পাইছি তাই যথেষ্ট। এদিকে পেনশনও তো পাইতাছি আপনার মতন। কর্নেল চুরুটে শেষ টান দিয়ে বললেন, ঠিক আছে, তাহলে আপনাকে যাওয়ার সময় ডেকে নেব। ষষ্ঠী আর এক দফা কফি নিয়ে এলো। আমি আপত্তি করছিলুম, কিন্তু কর্নেল বললেন, জয়ন্ত, কেসটা তো শুনলে ডার্লিং। 5 বছর আগে পুড়ে ছাই হয়ে যাওয়া মানুষ একেবারে জলজ্যান্ত দেহে ফিরে এসেছে, এবং যারা তার সৎকার করেছিল তাদের উপরে উৎপাত চালাচ্ছে। ব্যাপারটা বুঝতে হলে নার্ভ আরো চাঙ্গা করা দরকার। আমার কেমন যেন মনে হচ্ছে ওখানে শচীনবাবুদের কোনো শত্রুপক্ষ কোনো কারণে তাদের পেছনে লেগেছে। ওসব ভূত প্রেতের গপ্প বোগাস। হ, ঠিক কইছেন জয়ন্তবাবু, ওনাদের শত্রুপক্ষই উৎপাতটা করতাছে। শচীন চাটুর্যে আমাকে বেশ বড় গলায় বলেছেন ওদের কোনো শত্রু নেই। শচীনবাবু স্কুল টিচার ছিলেন, এখন রিটায়ার করেছেন। ওর বাবা অহিনবাবু রুগ্ন শয্যাশায়ী, তিনিও শিক্ষকতা করতেন। ওদের কাকা মহিনবাবু সংসারের কোনো সাথে পাঁচে থাকেননি। তাছাড়া ওদের বিষয় সম্পত্তিও কিছু নেই, শুধু ওই ভিটে আর তার সংলগ্ন একটা ঠাকুর বাড়ি। কর্নেল আরও কি বলতে যাচ্ছিলেন, এমন সময় টেলিফোন বেজে উঠল। কর্নেল রিসিভার তুলে সাড়া দিয়ে বললেন, কর্নেল লীলাদ্রি সরকার বলছি। চণ্ডীপ্রসাদ বাবু, কি ব্যাপার? এইমাত্র আপনার চিঠি নিয়ে এসেছিলেন শচীন চাটুর্যে, তিনি চলে গেছেন। আমি তাকে কথা দিয়েছি, কারণ আপনার সঙ্গে এই সুযোগে আবার দেখা হবে। হ্যাঁ, বলেন কি? কখন? ও মাই গড! ব্যাপারটা তাহলে দেখছি ছেলে খেলা নয়। ঠিক আছে, আমি আর আমার তরুণ সাংবাদিক বন্ধু জয়ন্ত চৌধুরী, যার কথা আপনাকে একবার বলেছিলুম, আর একজন রিটায়ার্ড পুলিশ অফিসার যিনি এখন পেশাদার প্রাইভেট ডিটেকটিভ, আমরা 3 জনই সন্ধ্যার ট্রেনে রওনা হব। সম্ভব হলে আপনি... বাহ বাহ, ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, রাখছি। হ্যাঁ। কর্নেল রিসিভার রেখে ইজি চেয়ারে হেলান দিয়ে মাথার প্রশস্ত টাকে একবার হাত বুলিয়ে নিলেন। লক্ষ্য করলুম গোয়েন্দা প্রবরের হাতে কফির পেয়ালা, এবং তিনি গুলি গুলি চোখে কর্নেলের দিকে তাকিয়ে আছেন। আমি জিজ্ঞেস করলুম, কর্নেল, কালিকাপুরে নিশ্চয়ই কোনো অঘটন ঘটেছে, তাই না? প্লিজ কথাটা খুলে বলুন, চুপ করে থাকবেন না। কর্নেল এবার সোজা হয়ে বসে কফির পেয়ালা তুলে নিয়ে চুমুক দিলেন। তারপর মৃদু স্বরে বললেন, একটা সাংঘাতিক ঘটনা ঘটেছে। শচীনবাবুদের ঠাকুরবাড়ির সামনে অনেকটা জায়গায় রক্ত পড়ে আছে। ওখানে একটা হাঁড়িকাঠ আছে। চৈত্র সংক্রান্তিতে শিব মন্দিরের সামনে পাঁঠা বলি দেওয়া হয়। কিন্তু কাকে বলি দেওয়া হয়েছে? শচীনবাবু ভোর 6টায় স্টেশনে গিয়েছিলেন। তাঁর বিধবা পিসি কাজের মেয়ে মানদাকে নিয়ে পুকুর ঘাটে যাচ্ছিলেন। মন্দিরের সামনেই একটা পুকুর। খিড়কির দরজা দিয়ে বেরোনো মাত্র হাঁড়ি কাঠের পাশে অনেকটা জায়গা জুড়ে একেবারে চপচপে রক্ত দেখা যায়। মানদা চেঁচামেচি জুড়ে দেয়, পড়শিরা দৌড়ে আসে, কিন্তু কাকে বলি দেওয়া হয়েছে তার লাশ পাওয়া যায়নি। পরে সবার খেয়াল হয় শচীনবাবুর কাকা মহিনবাবুর কোনো পাত্তা নেই। হালদার মশাই বলে উঠলেন, ওনার সন্ন্যাসী হওয়ার ইচ্ছা ছিল, শচীনবাবু কইতাছিলেন।
এতে স্বভাবতই লোকের সন্দেহ হয়েছে মহিনবাবুকেই কেউ বা কারা কোনো কারণে বলি দিয়ে তাঁর লাশ গুম করে ফেলেছে। পুলিশ এসে তদন্ত করার পর চলে গেছে। জেলে নৌকোগুলোতে নাকি পুলিশ বলেছে গঙ্গায় কোনো লাশ দেখতে পেলে তারা যেন পুলিশকে খবর দেয়। শচীনবাবুর কাকা মহিনবাবুকেই যে বলি দেওয়া হয়েছে তার তো কোনো প্রমাণ নেই। এমন তো হতেই পারে তিনি সাধু সন্ন্যাসী টাইপের মানুষ, বাড়িতে না বলে কোথাও গঙ্গার ধারে কোনো সন্ন্যাসীকে দেখে তার কাছে গিয়ে বসে আছেন। মহিনবাবু ঘরের বারান্দায় একটা খাটিয়ায় শুয়ে থাকতেন। চণ্ডীপ্রসাদবাবু বললেন ওটা ওঁর কৃচ্ছ্র সাধনের চেষ্টা। মশারি নিতেন না, একটা হালকা তুলোর কম্বল জোর করে তাঁকে দেওয়া হতো, কিন্তু আজ তাঁর খাটিয়ার বিছানা এলোমেলো হয়ে পড়েছিল। তুলোর কম্বলটা পড়েছিল বারান্দার নিচে। শচীনবাবু ট্রেন ধরবার জন্য তাড়াহুড়ো করে বেরিয়ে যান, তাই ওটা লক্ষ্য করেননি। এদিকে তাঁর পিসি সেটা লক্ষ্য করলেও ভেবেছিলেন মহিনবাবু রাগ করে তুলোর কম্বল ফেলে দিয়েছে। মাঝে মাঝে তিনি এই শীতেও ঠান্ডা মেঝে শুয়ে থাকতেন। হেভি মিস্ট্রি। কর্নেল কফি খাওয়ার পর চুরুট কেস থেকে একটা চুরুট বের করে লাইটার দিয়ে ধরালেন আর তারপর ধ্যানস্থ হলেন। এই সময় আবার টেলিফোন বেজে উঠল। কর্নেল দ্রুত সোজা হয়ে বসে হাত বাড়িয়ে রিসিভার তুলে নিয়ে সাড়া দিলেন। হ্যাঁ বলুন চণ্ডীবাবু। পুকুর পাড়ে রক্ত পাওয়া গেছে? আচ্ছা শুনুন, আপনি পুলিশকে চাপ দিলে পুলিশ কলকাতার ডগ স্পট থেকে শিক্ষিত কুকুর নিয়ে যেতে পারে। হ্যাঁ, ওখানে যে স্যান্ডেলটা পাওয়া গেছে তা যখন মহিনবাবুর নয় তখন খুনে দেরি হতে পারে। ঠিক আছে, আপনি বলুন। যদি পুলিশ ইতস্তত করে আমাকে জানাবেন। আমি লালবাজারে আমার জানা পুলিশ অফিসারদের সাহায্যে একটা ব্যবস্থা করতে পারবো। হ্যাঁ, আমরা রাতের ট্রেনেই যাচ্ছি। হ্যাঁ। কোনো অভিযানে বেরোনোর আগে লক্ষ্য করেছি কর্নেল কতগুলো কাজ করেন। যেমন যেখানে যাচ্ছেন সেখানকার পুলিশ কর্তাদের জানিয়ে যান। এটা স্বাভাবিক, কারণ খুনি হোক বা অপরাধী হোক রহস্যের পর্দা তুলে তাকে দেখিয়ে দিতে পারেন বটে, তাই বলে তাকে গ্রেফতারের ক্ষমতা তো কর্নেলের নেই, তাই পুলিশ ছাড়া তার চলে না। এদিকে আরেকটা সমস্যা তার নিজের চেহারা এবং বয়স নিয়ে। রহস্যের পেছনে ছোটা মানে গোয়েন্দাগিরি করা। কর্নেল অঙ্ক কষে রহস্য আঁচ করতে পারেন বটে, কিন্তু সব তথ্য জোগাড় করতে একজন চালাকচতুর অভিজ্ঞ লোক দরকার। সেই জন্যেই অনেক সময় তিনি প্রাক্তন পুলিশ ইন্সপেক্টর এবং বর্তমানে প্রাইভেট ডিটেকটিভ কৃতান্ত কুমার হালদার অর্থাৎ হালদার মশাইকে সঙ্গে নেন। আর আমি তো নেহাত সাংবাদিক। কর্নেলের কীর্তিকলাপ রোমাঞ্চকর করে লিখি বটে, কিন্তু কোনো রহস্যময় ঘটনার সূত্র খুঁজে বের করা আমার সাধ্য নয়। আরও একটা কথা বলে রাখা দরকার, এই ধরনের অভিযানে বেরোতে হয় বলে কর্নেলের অ্যাপার্টমেন্টে আমার জন্য একটা ঘর বরাদ্দ আছে। সেখানে পোশাক আশাক থেকে শুরু করে দাড়ি কাটার ব্লেড, টুথব্রাশ, পেস্ট সবই থাকে। কাজেই আমার আর সল্টলেকের ফ্ল্যাটে ফেরা হলো না। কর্নেল নিচের তলায় আমার গাড়ি রাখার জন্য একটা গ্যারেজও খালি রেখেছেন। একসময় সেখানে তার একটা ল্যান্ড রোভার গাড়ি ছিল। পুরনো গাড়ির ঝামেলা অনেক, তাই সেটা লোহালক্করের দামে বেচে দিয়েছিলেন। দুপুরে খাওয়ার পর আমার ভাত ঘুমের অভ্যাস আছে। ড্রয়িং রুমের একটা ডিভানে যথারীতি শুয়ে পড়েছিলুম। কর্নেল তাঁর অভ্যাস মতো ইজি চেয়ারে বসে চুরুট টানছিলেন। তারপর একবার আমার কানে গিয়েছিল টেলিফোনে চাপা স্বরে কর্নেল কার সঙ্গে যেন কথা বলছেন। আমার ভাত ঘুম ভেঙেছিল ষষ্ঠীচরণের ডাকে। তার হাতে চায়ের কাপ প্লেট। দেখলুম কখন আমার গায়ের ওপর কেউ একটা হালকা কম্বল চাপিয়ে দিয়ে গেছে। তার মানে আমার ঘুমটা যাতে ভালো হয় তারই ব্যবস্থা করা হয়েছে। উঠে বসে ষষ্ঠীর হাত থেকে চা নিয়ে বললুম, আমার গায়ে এই মরার কম্বল চাপালো কে? ষষ্ঠী খিকখিক করে হেসে উঠল। বাবা মশাই 2:30-তে বেরিয়ে গেছেন। যাওয়ার সময় উনি কম্বলটা আপনার গায়ে চাপিয়ে দিয়ে গেছেন। আর একটা কাজ করেছেন। তুমি না বললেও বুঝেছি ষষ্ঠী। আমার প্যান্টের পকেট থেকে গাড়ির চাবি চুরি করে কোথাও উধাও হয়েছেন, তাই তো? বাবা মশাই বলে গেছেন ঠিক 4টে তো দাদাবাবুকে চা দিবি। আমি তো জানি আপনি সকালে ঘুম থেকে উঠে বিছানায় বসে বাসি মুখে চা খান, আবার দুপুরে ঘুমোলেও বিছানায় বসে আপনার চা খাওয়ার অভ্যেস আছে।
কথাটা বলে ষষ্ঠীচরণ হন্তদন্ত হয়ে চলে গেল। বুঝতে পারলুম সে ছাদের বাগানে কাক তাড়াতে যাচ্ছে, কারণ এই শীতের বিকেলে পাশের বাড়ির একটা নিম গাছে কাকেরা ঝগড়া করে, আবার ঝগড়া করতে করতে ঝাঁক বেঁধে এসে কর্নেলের সাথের বাগানে হামলা করে। সেখানে বিচিত্র প্রজাতির অর্কিড, ক্যাকটাস আর কিম্ভূত কিমাকার সব বনসাই আছে। ষষ্ঠী হালদার মশাইয়ের পরামর্শে একটা কাকতারুয়া তৈরি করেও কাকের উৎপাত থামাতে পারেনি। আর এ হলো গিয়ে কলকাতার কাক, কাজেই ষষ্ঠীর এখন কাকের সঙ্গে যুদ্ধ করার সময়। চা খাওয়ার পর আমি নিজেই কিচেনে গিয়ে চায়ের কাপ প্লেট রেখে এলুম। তারপর ভাবলুম ছাদের বাগানে ষষ্ঠীর যুদ্ধ দেখতে যাব, কিন্তু সেই সময় ডোরবেল বেজে উঠল। কিচেনের পেছন দিয়ে গিয়ে একটা করিডোর দিয়ে হেঁটে সদর দরজায় গেলুম। আই হলে চোখ রেখে দেখলুম হালদার মশাই এসে গেছেন। এই দরজায় যে ল্যাচকি সিস্টেম আছে তাতে ভেতর থেকে দরজা খোলা যায়, কিন্তু বাইরে থেকে দরজা খুলতে হলে চাবি চাই। আমি দরজা খুলে দিলে হালদার মশাই সহাস্যে বললেন, ষষ্ঠী গেল কই? ষষ্ঠী এখন ছাদের বাগানে কাকের সঙ্গে যুদ্ধ করছে। এই দরজা দিয়ে ঢুকলে ডান দিকে ডাক্তারবাবুদের যেমন রোগীদের জন্য ছোট্ট ওয়েটিং রুম থাকে, তেমনই ছোট্ট একটা ঘর আছে। এই ঘর দিয়ে এগিয়ে গেলে ড্রয়িং রুম। আমার সঙ্গে ড্রয়িং রুমে ঢুকে হালদার মশাই বললেন, কর্নেল স্যার গেলেন কই? তিনিও কি কাকের লগে ফাইট করতে গেছেন? না না, আমি যখন ভাত ঘুম দিচ্ছিলুম তখন উনি আমার গাড়ির চাবি চুরি করে বেপাত্তা হয়ে গেছেন। গোয়েন্দা প্রবর খিলখিল করে হেসে সোফায় বসলেন। দেখলুম তিনি একেবারে সেজে গুজেই এসেছেন। গায়ে অবশ্য হাত কাটা সোয়েটার, কিন্তু হাতে ভাঁজ করা একটা জ্যাকেটও আছে, আর আছে তার কাঁধে ঝোলানো একটা পুষ্ট পলি ব্যাগ। কর্নেল বলছিলেন ট্রেন ছাড়বে সন্ধে 6:30, তবে ডিসেম্বরের 6:30 তো, রাত বলাই ভালো। তাই আর দেরি করলাম না বলে তিনি কণ্ঠস্বর চেপে জিজ্ঞেস করলেন, আচ্ছা জয়ন্তবাবু, আপনার কি মনে হয় কালিকাপুরের চাটুজ্জে বাড়িতে এমন কোনো দামি জিনিস আছে যেইটা হাতানোর জন্য অগকেও ভয় দেখাইতেছে? সেটা না হয় আপনি সেখানে গিয়ে গোয়েন্দাগিরি করে জেনে নেবেন। বলে আমি সুইচ টিপে ঘরের আলো জ্বাললুম, কারণ শীত না পড়লেও অন্ধকার নামতে দেরি করেনি। ওদিকে ততক্ষণে ষষ্ঠীচরণও ছাদ থেকে নেমে এসেছে। হালদার মশাই বললেন, কর্নেল স্যার আইলে তখন কফি খামু, কি কন? আমি সায় দেওয়ার আগেই ড্রয়িং রুম সংলগ্ন সেই ছোট্ট ওয়েটিং রুমে কর্নেলের কণ্ঠস্বর শুনতে পেলুম। আমি এসে পড়েছি হালদার মশাই, আর ষষ্ঠীটাও আমাকে করিডোরের ওদিক থেকে উঁকি মেরে দেখে ফেলেছে। আমি ভেবেছিলুম চুপি চুপি ঘরে ঢুকে ষষ্ঠীকে চমকে দেব, কিন্তু সে সম্ভবত ছাতের বাগান থেকেই জয়ন্তর গাড়িটা দেখতে পেয়ে গিয়েছিল। গোয়েন্দা প্রবর ফিক করে হেসে বললেন, জয়ন্তবাবু কইছিলেন আপনি নাকি ওনার গাড়ি চুরি করছেন। কর্নেল তার বিখ্যাত অট্টহাসি হেসে ইজি চেয়ারে বসলেন। তারপর আমার গাড়ির চাবিটা বের করে টেবিলে রাখলেন। আমাকে ঘুম পাড়িয়ে রেখে নিশ্চয়ই এমন জায়গায় গিয়েছিলেন যেখানে আমাকে সঙ্গে নিয়ে গেলে অসুবিধে হতো, কাজেই জিজ্ঞেস করছি না কোথায় এবং কেন গিয়েছিলেন। না, তোমাকে নিয়ে গেলে অসুবিধে হতো না ডার্লিং, কিন্তু তোমার ওই সুনিদ্রাটি ভাঙাতে চাইনি। ষষ্ঠীচরণ এসে ট্রেতে কফির পট, দুধ, চিনি, চায়ের পেয়ালা আর 1 প্লেট চানাচুর রেখে গেল। হিজ হুজ হুজ, সব নিজের নিজের কফি তৈরি করে নাও। হালদার মশাই তো আবার স্পেশাল কফি খান, কাজেই স্বাবলম্বী হওয়াই ভালো। আমরা নিজের নিজের কফি তৈরি করে নিলুম। হালদার মশাই একটু বেশি দুধ মেশানো কফি অভ্যাস মতো ফুঁ দিয়ে দিয়ে চুমুক দিতে থাকলেন। আপনি বলছিলেন 6:30 ট্রেন, এখন তো 5টা বেজে গেছে, অন্তত 1 ঘন্টা আগে তো বেরোনো উচিত। কর্নেল আমার কথার কোনো জবাব দিলেন না। তিনি কফি পান করতে করতে বুক পকেট থেকে একটা ভাঁজ করা কাগজ বের করলেন। তারপর সেটা এক হাতেই খুলে টেবিলে রাখলেন। তার ওপর পেপার ওয়েটের মতো আমার গাড়ির চাবিগুলো চাপা দিলেন। লক্ষ্য করলুম হালদার মশাই গুলি গুলি চোখে কাগজটার দিকে তাকিয়ে আছেন। বললুম, ওই কাগজটা কোথাও আনতে গিয়েছিলেন? হ্যাঁ, এতে কালিকাপুরের চ্যাটার্জি ফ্যামিলির পূর্বপুরুষের লুকিয়ে রাখা গুপ্তধনের খবর আছে।
কথাটা শোনা মাত্র হালদার মশাই এত জোরে নড়ে বসলেন যে তার পেয়ালা থেকে খানিকটা কফি ছিটকে তার প্যান্টের ওপর পড়ল। তিনি উত্তেজিতভাবে বললেন, কি কইলেন? গুপ্তধনের সন্ধান। হালদার মশাই আমার দিকে ঘুরে বসে বললেন, ঠিক এই কথাটাই আমার মাথায় আজ সারাদিন মাসির মতো ভন 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 করতাছিল। আমি হাসি চেপে বললুম, হালদার মশাই, এই গুপ্তধনটা কর্নেলকে ফাঁকি দিয়ে আপনি আর আমি দুজনে ভাগাভাগি করে নেব, কি বলেন? কর্নেল কিন্তু হাসলেন না, তেমনি গম্ভীর মুখে বললেন, গুপ্তধন সবসময় যে ধনরত্ন হবে এমন কিন্তু নয়। একটু খুব পুরনো, ধরো 500 বছরের কোনো সাধারণ জিনিসকেও গুপ্তধন বলা যায়। আপনার ওই কাগজটা কিন্তু মোটেই পুরনো নয়, ওই তো একটা ছোট্ট প্যাডের একটা স্লিপ বলে মনে হচ্ছে। কর্নেল আমার কথায় কান না দিয়ে কফি শেষ করলেন। তারপর চুরুট ধরিয়ে টেবিলের ড্রয়ার থেকে তার আতস কাঁচটা বের করলেন। এরপর তিনি টেবিল ল্যাম্প জেলে আতস কাঁচের সাহায্যে কাগজের লেখাগুলো খুঁটিয়ে দেখার পর বললেন, এতে গুপ্তধনের সূত্র লেখা আছে বটে। কি লেখা আছে কম তো কর্নেল স্যার? কর্নেল কাগজটা আমার হাতে দিলেন। দেখলুম এটা একটা ছোট্ট প্যাডের স্লিপই বটে। হালদার মশাই উঁকি মেরে দেখছিলেন। অম্ল মানে টক, তারপর হং মং, এইগুলান কি? যিনি এটা আমাকে দিয়েছেন তার কাছেই 500 বছরের বেশি পুরনো একটা তুলট কাগজে এগুলো লেখা আছে। এটা কে আপনাকে দিল তা কি বলতে আপত্তি আছে? তুমি যখন দুপুরে স্নান করছিলে তখন টেলিফোনে এক ভদ্রলোক তাঁর নাম ঠিকানা দিয়ে আমাকে শিগগিরই যেতে বলেন। আমি যথেষ্ট সতর্ক হয়ে গিয়েছিলাম। তারপর তাঁর পরিচয় পেয়ে বুঝতে পারলাম ইনি কালিকাপুরের চাটুর্যে পরিবারেরই এক জ্ঞাতি। কালিকাপুরের চণ্ডীপ্রসাদ সিংহ তাঁর বন্ধু এবং ছাত্রজীবনের সহপাঠীও ছিলেন। চণ্ডীবাবুই তাঁকে ফোন করে সেখানে যা ঘটেছে তা জানিয়েছেন। চণ্ডীবাবু আমার পরিচয় এবং ফোন নাম্বার তাঁকে দিয়ে বলেছেন তাঁর কাছে যে অমূল্য প্রাচীন কাগজটা আছে তা যেন আমাকে তিনি দেন। কিন্তু তাঁর টেলিফোন পেয়ে আমি যখন তাঁর সঙ্গে দেখা করতে গেলুম তখন তিনি সেই কাগজটা থেকে আমাকে দেবনাগরী হরফে লেখা এই শব্দগুলো টুকে দিলেন। আমি অবশ্য মিলিয়ে দেখে নিয়েছি। ভদ্রলোক কে? কোথায় থাকেন? তাঁর নাম শরদিন্দু চ্যাটার্জি, থাকেন ভবানীপুরে। তাঁর বাবা থাকতেন কালিকাপুরে, তারপর কলকাতায় আসেন। শরদিন্দুবাবুর নেশা পাখি শিকার করা। আজকাল সব একেবারে নিষিদ্ধ হয়ে গিয়েছে, তবু শীতকালে কালিকাপুরের ওদিকে একটা বিশাল বিলে অনেক দেশি বিদেশি জলচর পাখি আসে। তা শরদিন্দুবাবু অভ্যেস ছাড়তে পারেননি। গোপনে বুনো হাঁস শিকার করতে যান, তবে জ্ঞাতিদের বাড়িতে ওঠেন না। তাঁর আশ্রয় চণ্ডীবাবু। হাঁস শিকার করতে পারলে সেই দিনই তিনি তাঁর ব্যাগের মধ্যে লুকিয়ে নিয়ে কলকাতায় ফিরে আসেন। তাঁর যাওয়ার কথা ছিল আজ, কিন্তু একটা কাজে আটকে পড়েছেন। তিনি পেশায় একজন আইনজীবী, তাই কোর্টের ছুটি না থাকলে তাঁর কালিকাপুর যাওয়া হয় না। তাহলে তিনি সেখানে যাচ্ছেন না? আর কয়েকদিন পরেই তো বড়দিন, 25শে ডিসেম্বর, কাজেই তার আগের দিন তিনি সন্ধ্যের ট্রেনে যাবেন। হালদার মশাই টান হয়ে শুয়েছিলেন। বললেন, এই ভদ্রলোকের আমার সন্দেহ হইতাছে, আইনজীবী হইয়াও তিনি আইন ভঙ্গ করেন। কর্নেল এতক্ষণে একটু হাসলেন, বললেন, আপনি কি 3টে দিন অপেক্ষা করে শরদিন্দুবাবুর গতিবিধির দিকে লক্ষ্য রাখবেন? তারপর না হয় ওকে ফলো করেই কালিকাপুরে যাবেন। না, যখন বাড়ায়া পড়ছি তখন আর কোনো কথা না। তেমন বুঝলে আমি কালিকাপুরে থাইক্কা যামু। এই সব কথাবার্তা হতে হতে 5:30 বেজে গেল। তারপর কর্নেল কাগজটা নিজের পকেটে ভরে বললেন, জয়ন্ত, তোমার গাড়ির চাবি আমি আলমারির লকারে রেখে যাব। যাও, তুমি রেডি হয়ে নাও। এই সময় রাস্তায় বড্ড জ্যাম হয়, হাতে সময় রেখে বেরোনোই ভালো। তাছাড়া লোকাল ট্রেন, আমার তো টিকিট কাটার দরকার হয় না, কিন্তু তোমাদের দুজনের জন্য টিকিটের ব্যবস্থা করতে হবে। হালদার মশাই আড়মোড়া দিয়ে সোফায় হেলান দিলেন। কর্নেল তার ঘরে গিয়ে ঢুকলেন, আর আমি ঢুকলুম আমার জন্য সংরক্ষিত ঘরে। শীতকাল বলে আমার ঘরে বাড়তি জ্যাকেট, সোয়েটার, কানঢাকা টুপি সবই রাখা ছিল। তবে আমার .22 ক্যালিবারের 6 রাউন্ডার রিভলভারটা আমার হ্যান্ডব্যাগে ছিল।
ওটা সবসময় কর্নেলের উপদেশে আমি সঙ্গে রাখি। একটা বাড়তি ব্যাগে দরকারি জিনিসপত্র পোশাক আশাক ভরে নিয়ে আমি ড্রয়িং রুমে এলুম। তারপর এলেন কর্নেল, আর কর্নেলের গলায় দেখলুম যথারীতি বায়োনোকুলার আর ক্যামেরা ঝুলছে, তার পিঠে আটা কেট ব্যাগ আর হাতে একটা পুষ্ট মোটাসোটা ব্যাগ। বেরুতে যাচ্ছি, টেলিফোনটা বাজল। বিরক্ত হয়ে কর্নেল রিসিভার তুলে সাড়া দিলেন, তারপর কাকে কৌতুক করে বললেন, হ্যাঁ হ্যাঁ বলি হতেই তো যাচ্ছি দাদা। হালদার মশাই চমকে উঠে বললেন, কে ডাকি কইল? ও কিছু না, চলুন। সে রাতে কালিকাপুর স্টেশনে যখন ট্রেন পৌঁছেছিল তখন টের পেয়েছিলুম যে শীত কাকে বলে। প্রচণ্ড কনকনে শীতের রাতটা সত্যিই একটা অ্যাডভেঞ্চারের পরিবেশ তৈরি করেছিল, কারণ কর্নেলের বাড়ি থেকে বেরোনোর সময় কেউ হুমকি দিয়েছিল। কাজেই আমি চারদিকে সতর্ক চোখে লক্ষ্য করছিলাম। কর্নেল অবশ্য নির্বিকার। হালদার মশাই লোকের ভিড় ঠেলে যেতে যেতে একবার বলেছিলেন, কি কাণ্ড, কলকাতায় ফ্যান চলতাছে আর এখানেও ফ্যান চলতাছে। এই ধাঁধার জবাব পেলুম একটু ফাঁকায় গিয়ে। নিচের চত্বরে সাইকেল রিক্সা, এক্কা গাড়ি, বাস এইসব যানবাহনের ভিড়। হালদার মশাইকে জিজ্ঞেস করেছিলুম, আচ্ছা হালদার মশাই, কলকাতায় আর এখানে ফ্যান চলছে বলছিলেন, ব্যাপারটা কি? আহা, বুঝলেন না? ওখানে চলতাছে ইলেকট্রিক ফ্যান আর এইখানে চলতাছে নেচারের ফ্যান। এতক্ষণে লক্ষ্য করছিলুম কথা বলতে গেলেই মুখ দিয়ে বাষ্প বেরুচ্ছে। কর্নেল এদিক ওদিক ঘুরে চণ্ডীবাবুর পাঠানো গাড়ি খুঁজছিলেন। একটু পরেই যাত্রীদের নিয়ে সব যানবাহন চলে গেল, কিন্তু কোনো প্রাইভেট গাড়ি চোখে পড়ল না। আবার কোনো গন্ডগোল হয়নি তো? চণ্ডীবাবুর গাড়ি দেখছি না কেন? কর্নেল স্যার, এই শীতে মাটির ভাড়ে চা খাইয়া লই, গাড়ি ঠিক আইয়া পড়বে। এই বলে হালদার মশাই চায়ের দোকানের দিকে পা বাড়িয়েছেন, এমন সময় হর্ন দিতে দিতে একটা মেরুন রঙের প্রাইভেট গাড়ি এসে আমাদের কাছাকাছি দাঁড়িয়ে গেল। তারপর ড্রাইভার নেমে কর্নেলকে সেলাম ঠুকে বলল, পথে একটু দেরি হয়ে গেল স্যার, বেশি ঠান্ডায় গাড়ির ইঞ্জিনটা ঠিকমতো কাজ করছিল না। এখন ঠিক হয়ে গেছে, নিন আপনারা উঠে পড়ুন। কর্নেল সামনের সিটে আর আমরা দুজন পেছনের সিটে বসলুম। তারপর ড্রাইভার গাড়িটা ঘুরিয়ে নিয়ে স্পিড বাড়ালো। জানলার কাঁচ তোলাই ছিল, তবু কনকনে ঠান্ডায় জবুথবু হয়ে বসে থাকলুম। রাস্তাটা তত ভালো নয়, তাই ঝাঁকুনির চোটে অস্থির হচ্ছিলুম। দুধারে সারিবদ্ধ গাছপালা হেডলাইটের আলোয় দেখা যাচ্ছিল। কর্নেল ড্রাইভারের সঙ্গে চাপা গলায় কথা বলছিলেন, কিন্তু সেদিকে আমার কান ছিল না। কেন যে আমি পুরো জ্যাকেটটা পরে আসিনি? এই হালকা জ্যাকেট আর ভেতরে একটা পাতলা সোয়েটার এখানকার শীতের পক্ষে যথেষ্ট নয়। মিনিট 15 পরে লক্ষ্য করলুম সামনে গাছপালার ফাঁকে গাঢ় কুয়াশার ভেতরে জোনাকির মতো আলো দেখা যাচ্ছে। জনপদের ভেতর ঢুকে শীতের কামড়টা একটু কমে এলো। এটা বাজার এলাকা, এত রাত্রে জনমানবহীন হয়ে আছে। তারপর বাঁক নিয়ে ক্রমাগত এদিক ওদিক ঘুরতে ঘুরতে যেখানে পৌঁছলুম সেদিকটায় রাস্তার আলো একেবারেই নেই, কিন্তু একটা বাড়ির গেটে আলো জ্বলছিল। দারোয়ান গেট খুলে দিল। তারপর লন দিয়ে এগিয়ে গিয়ে গাড়িটা পোর্টিকোর তলায় থামল। আমরা নিজের নিজের ব্যাগ কাঁধে ঝুলিয়ে গাড়ি থেকে নামলুম। ততক্ষণে কর্নেলও নেমেছেন। দেখলুম সিঁড়ির মাথায় এক ভদ্রলোক দাঁড়িয়ে আছেন, গায়ে সোয়েটার এবং পরনে প্যান্ট, উজ্জ্বল গৌরবর্ণ, প্রায় কর্নেলের বয়সী। এই ভদ্রলোকের মুখে অবশ্য দাড়ি নেই, তবে দেখার মতো গোঁফ আছে। মাথার চুলও সাদা। তিনি কয়েক ধাপ নেমে এসে কর্নেলের সঙ্গে হ্যান্ডশেক করলেন, তারপর বললেন, আসুন আসুন, দেরি দেখে ভাবলাম যে বুঝি ট্রেন লেট করেছে। ড্রাইভার গাড়ির ভেতর থেকে বলে উঠল, না স্যার, পথে ইঞ্জিনটা গোলমাল করছিল, কালকে একবার গ্যারেজে দেখিয়ে আনতে হবে। ভদ্রলোক আমাদের দিকে তাকিয়ে নমস্কার করে বললেন, আসুন। ভেতরে একটা প্রশস্ত ঘর, সেকেলে সব আসবাবপত্র। এই ধরনের বনেদি ধনী পরিবারের বাড়ি কর্নেলের সঙ্গগুণে আমার দেখা আছে। তাকে অনুসরণ করে আমরা দরজা দিয়ে করিডোরে ঢুকলুম।
এতক্ষণে চোখে পড়ল একটা গাঁটটা গোট্টা চেহারার লোক করিডোরের শেষ প্রান্তে দাঁড়িয়ে আছে। তার চেহারা প্রচণ্ড কালো। সে দুহাত জোর করে সামনের দিকে ঝুঁকে বলল, কর্নেল সাহেবকে দেখে আমার খুব আনন্দ হচ্ছে। আপনি আসবেন শোনার পর থেকেই আমি শুধু অপেক্ষা করছিলুম। কর্তামশাই আমাকে ওই নন্দ ড্রাইভারের সঙ্গে যেতেই দিলেন না। চণ্ডীবাবু কপট ধমক দিয়ে বললেন, একে তো কি হচ্ছেটা কি? যাত্রা দলের পাঠ করবি না সাহেবদের ঘরে নিয়ে যাবি? সে পাশের একটা ঘরের পর্দা সরিয়ে বলল, সব কিছু রেডি কর্তামশাই, সাহেবরা বসুন, আমি ঠাকুরমশাইকে দেখি। চণ্ডীবাবু বললেন, এক মিনিট, বলছিলাম যে কর্নেল সাহেব এত রাতে কি আর কফি খাবেন? খাবো, তবে ডিনারের পরে। কার্তিক, তুমি ঠাকুরমশাইকে কথাটা মনে করিয়ে দিও। মোটামুটি প্রশস্ত একটা সাজানো গোছানো ঘরে আমরা ঢুকেছিলাম। দুধারে দুটো খাট, একপাশে সোফা। চণ্ডীবাবু কোণের একটা চওড়া টেবিল দেখিয়ে বললেন, ব্যাগগুলো ওখানে রেখে বেশ আরাম করে বসুন কর্নেল সাহেব। আপনার ইজি চেয়ারটা কিন্তু আমি ওপর থেকে আনিয়ে রেখেছি। কর্নেল তাঁর পিঠে আঁটা কিটব্যাগটা খুলে টেবিলে রাখলেন। তারপর ক্যামেরা এবং বাইনোকুলারটাও একপাশে রেখে দিলেন। তিনি ইজি চেয়ারে বসে মাথার টুপিটা খুলে দেওয়ালের একটা ব্র্যাকেটে আটকে দিলেন। তারপর চওড়াটাকে হাত বুলোতে থাকলেন। ততক্ষণে আমরা সোফায় বসেছি। ঘরের ভেতরটা বেশ আরামদায়ক। চণ্ডীবাবু বললেন, একটা রুম হিটার আছে, জেলে দেব নাকি? না মিস্টার রায়চৌধুরী, আমার সঙ্গীদের একটু শীতের আরাম পাওয়া দরকার। কলকাতায় এখনও ফ্যান চালাতে হচ্ছে। উনি আপনার তরুণ সাংবাদিক বন্ধু জয়ন্ত চৌধুরী, তা তো বেশ বোঝা যাচ্ছে। আর ইনি তো সেই প্রাক্তন পুলিশ অফিসার এবং প্রাইভেট ডিটেকটিভ মিস্টার কে হালদার। কে আমি ভুল করিনি তো? না, আপনি ঠিকই ধরছেন। তবে এক সময় আমি পুলিশ লাইফে অনেক গ্রামে ঘুরছি, কিন্তু আপনাগো এখানে শীত কেন? ভুল বললেন, শীত বদলায়নি, আসলে বদলে গেছেন আপনি। কলকাতায় থাকলে মানুষের অনেক অদল বদল ঘটে যায়। আচ্ছা মিস্টার রায়চৌধুরী, চাটুর্যে বাড়ির কেস সম্পর্কে পুলিশ কত দূরে গিয়েছে? সাচ খুব একটা বেশি কিছু নয়। ওই লালবাজার থেকে আপনার সুপারিশে পুলিশ একটা কুকুর এনেছিল। স্যান্ডেলটা শুকিয়ে কুকুরটাকে শুনেছি কাজে লাগানো হয়েছিল, কিন্তু কুকুরটা পুকুরের পাড় দিয়ে এগিয়ে গিয়ে একটা গলি রাস্তায় গিয়েছিল। তো তারপর আর সে কোনো দিকে এগোয়নি, দ্যাটস অল। বিশ্বস্ত সূত্রে অবশ্য শুনেছি যে ওই গলির পাশে একটা নতুন বাড়ি তৈরি হচ্ছে। ম্যাটাডোরে বোঝাই করে বাড়ির মাল মশলা নিয়ে আসা হচ্ছে। তাই পুলিশের সন্দেহ যে খুনিরা বা খুনি ওই ম্যাটাডোরে চেপে পালিয়ে গেছে। পুলিশ ম্যাটাডোরের ড্রাইভার বা যার বাড়ি হইতাছে তাগো জেরা করে নাই? করবে না কেন, জেরা করেছে, কিন্তু কোনো সূত্রই বেরিয়ে আসেনি। অবশ্য এমন হতেই পারে যে প্রাণের ভয়ে ড্রাইভার মুখ খুলতে চায়নি। কথাটা বলে তিনি ঘড়ি দেখলেন, তারপর উঠে দাঁড়িয়ে বললেন, আপনারা বাথরুমে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে নিন, গরম জলের ব্যবস্থা আছে। আমি দেখি খাবার ব্যবস্থা কতটা হলো। তিনি বেরুবার আগেই কার্তিক এসে গেল। সে বলল, সব রেডি স্যার, আপনারা এক্ষুনি আসুন। যা শীত পড়েছে, খাবার গরম থাকছে না। নিচের তলায় ড্রয়িং রুমে খাওয়া দাওয়া সেরে আমরা গেস্ট রুমে ফিরে এলুম। তারপর কার্তিক এসে বলল, একজনের শোয়ার ব্যবস্থা এই পাশের ঘরেই হয়েছে। এই ঘর থেকে যাওয়া যায়, ওই যে দরজা। হালদার মশাই টেবিল থেকে তার ব্যাগ তুলে নিয়ে একটু হেসে বললেন, আমি ওই ঘরে যাই। যান, কিন্তু সাবধান, এ বাড়িতেও কিন্তু ভূতের উৎপাত আছে। বাইরের দিকে কেউ কড়া নাড়লে খবরদার যেন দরজা খুলে বেরোবেন না। কার্তিক হালদার মশাইকে আমাদের ঘরের মাঝের দরজা দিয়ে পাশের ঘরে নিয়ে গেল। সে হালদার মশাইকে সব দেখিয়ে বুঝিয়ে দিয়ে আমাদের ঘরের ভেতর দিয়ে চলে গেল। চণ্ডীবাবু পাইপ টানছিলেন আর কর্নেল অভ্যাস মতো কফি পান করছিলেন। আমি বাবা পুরো কম্বলের তলায় ঢুকে পড়েছিলাম। দুজনে চাপা গলায় কথা বলছিলেন, কিন্তু স্পষ্ট শুনতে পাচ্ছিলাম না।
তারপর কখন ঘুমিয়ে পড়েছি। সেই ঘুম ভেঙেছিল পরদিন কার্তিকের ডাকে। তার হাতে চায়ের কাপলেট দেখেই বুঝতে পেরেছিলুম কর্নেলের নির্দেশ সে পালন করছে। সে আমার হাতে চায়ের কাপলেট তুলে দিয়েই বলল, আমার কর্তামশাইয়ের সঙ্গে কর্নেল সাহেব আর হালদার সাহেব ভোরবেলায় বেরিয়ে গেছেন। কিছু দরকার হলে আমি আছি, ওই বেলটা টিপবেন, তাহলেই আমি এসে যাব। ঘড়িতে দেখলুম 7:30 বাজে। উল্টো দিকের জানলা খোলা, পর্দার ফাঁকে ম্লান রোদের আভা। কার্তিক বেরিয়ে গিয়েছিল। আমি বেডটি খাওয়ার পর উল্টো দিকের দরজা খুলে দেখলুম এদিকটা টানা বারান্দা, আর নিচে রং বেরঙের ফুলের গাছ। তখনও রোদের সঙ্গে কুয়াশা মিশে আছে। বাউন্ডারি ওয়ালের উঁচু পাঁচিল দেখা যাচ্ছিল। পাঁচিলের ধারে সারিবদ্ধ গাছ, কিন্তু ঠান্ডায় বেশিক্ষণ দাঁড়ানো গেল না। কর্নেলরা যখন ফিরে এলেন তখন প্রায় 9টা বাজে। মর্নিং জয়ন্ত, আশা করি কোনো অসুবিধে হয়নি? না, আপনার সঙ্গে যাওয়ার ইচ্ছে ছিল। তা আপনারা কি ঘটনাস্থলে গিয়েছিলেন? হালদার মশাই এসেই নিজের ঘরে ঢুকেছিলেন। কর্নেল কিছু বলার আগেই তিনি দ্রুত ফিরে এসে ধপাস করে সোফায় বসে বললেন, আরে কি কাণ্ড! কর্নেল ইজি চেয়ারে বসে টুপি, বায়োনোকুলার এবং ক্যামেরা গলা থেকে খুলে পাশের টেবিলে রাখলেন। তারপর বললেন, হ্যাঁ, কাণ্ডই বটে। তবে একটা কথা আপনাকে বলা দরকার হালদার মশাই, অমন করে যেখানে সেখানে ফায়ার আর্মস বের করবেন না। উচিত হয় নাই। আসলে আমাগো ভূতের ভয় দেখাইতে চায়, এত সাহস! হ্যাঁ, আপনি একসময় পুলিশ অফিসার ছিলেন, আপনার রাগ হওয়ারই কথা। তবে ভাগ্যিস ঢিলগুলো সেরকম নুড়ি পাথর নয়, তাহলে কিন্তু আমাদের চোট লাগতো। ব্যাপারটা কি? গঙ্গার ধারে বাঁধের পথে আমরা যাচ্ছিলুম, তো হঠাৎ গাছপালার আড়াল থেকে ঢিল এসে পড়তে আরম্ভ করলো। তবে মাটির ঢিল। গঙ্গার ধারের মাটি খুব নরম, তাই ঢিলগুলো ভেঙে যাচ্ছিল। চণ্ডীবাবু ছিলেন আগে, তিনি থমকে দাঁড়িয়েছিলেন, আর হালদার মশাই রিভলভার বের করে চেঁচিয়ে উঠেছিলেন, কোন হালারে, দিমু মাথার খুলি ঝাঁঝরা কইরা। শুধু তাই নয়, তিনি বাঁধ থেকে নেমে ঝোপ জঙ্গল ভেদ করে ছুটে যাওয়ার চেষ্টা করেছিলেন। তাঁকে চণ্ডীবাবুই পেছন থেকে টেনে ধরেছিলেন। আর জায়গাটা কোথায় জানো? কালিকাপুরের শ্মশান। তাই ওখানে কোনো বসতি নেই। তাছাড়া গঙ্গার ভাঙন রোধে বন দপ্তর থেকে বাঁধের নিচে একটা শালবনও গড়ে তোলা হয়েছে। হালদার মশাই যে মনে মনে ক্ষুব্ধ তা বুঝতে পারছিলুম। তিনি নসির কৌটো বের করলেন, কিন্তু তখনই কার্তিক একটা বিশাল ট্রেতে কফি আর স্ন্যাক্স এনে রাখল। তার পেছনে এলেন চণ্ডীবাবু। কার্তিক চলে গেল, আমরা কফি পানে মন দিলুম। একসময় চণ্ডীবাবু হেসে উঠলেন, মিস্টার হালদারকে আমি যদি না আটকাতুম তাহলে উনি নিশ্চয়ই 1 রাউন্ড ফায়ার করে অন্তত একটা ভূতকে ধরাশায়ী করতেন। কি মিস্টার হালদার? ঠিক কইছেন, একখান গুলি অন্তত একজন ভূতের হাঁটুর নিচে লাগতোই লাগতো। হ্যাঁ, কিন্তু ওই ঘন কুয়াশার মধ্যে আপনারও কিন্তু বিপদের আশঙ্কা ছিল। একটা ব্যাপার বোঝা যাচ্ছে মিস্টার রায়চৌধুরী, কলকাতা থেকেই কেউ বা কারা আমাদের অনুসরণ করেছে। রাত্রে আমরা গাড়িতে আসায় তারা সুবিধে করতে পারেনি, কিন্তু আমার মনে হচ্ছে আমাদের একটু সতর্ক থাকা ভালো। আর শচীন বাবুও কেমন যেন বদলায় গেছেন। কলকাতায় ওনাকে মনে হইতেছিল খুব সরল মনের মানুষ, কিন্তু এইখানে মনে হইল যেন কিছু গোপন করবার চেষ্টা করতেছেন। আপনি অভিজ্ঞ মানুষ ঠিকই ধরেছেন। ওই শচীনই আমাকে ওর জ্ঞাতি অ্যাডভোকেট শরদিন্দু বাবুর কাছে রক্ষিত ওদের পূর্বপুরুষের একটা দলিলের কথা বলতো। কিন্তু কর্নেল সাহেব যখন জানতে চাইলেন উনি কেন নিজে সেটা শরদিন্দু বাবুর কাছে সচক্ষে দেখতে চাননি, তখন শচীন ন্যাকা সেজে বলল যে ওটা তেমন কিছু নয়, তার বাবা নাকি বলেছে ওটার কোনো মূল্যই নেই। এইখানে কিন্তু আমার কেমন একটা খটকা লাগছে, বুঝলেন? হ্যাঁ, শচীনবাবুর কথাটা আমাকেও অবাক করেছে। আমি যখন ওকে সেই কাগজটা দেখিয়ে বললুম এটা তিনি চেনেন কিনা, এবং এও বললুম যে এটা তাঁদের সেই পূর্বপুরুষের রক্ষিত কাগজে যা লেখা আছে তারই কপি, তখন শচীনবাবু একবার চোখ বুলিয়েই বললেন এটা বাজে। আসল কাগজটা নাকি শরদিন্দুবাবু আমাকে দেখাননি।
এই সময় কার্তিক পর্দার ফাঁকে মুখ বাড়িয়ে বলল, কর্তামশাই, আপনার টেলিফোন এসেছে। আসছি। চণ্ডীবাবু তখনই তার কফির কাপে প্লেট ঢাকা দিয়ে দ্রুত চলে গেলেন। আমার ধারণা চণ্ডীবাবু আমাগো সঙ্গে থাকায় শচীনবাবু হয়তো মন খুইলা কথা কইতে পারেন নাই। কর্নেল স্যার যদি আমারে একবার শচীনবাবুর লগে দেখা করতে কন, আমি যামু। হ্যাঁ, যেতে পারেন, কিন্তু খুব বেগতিক না দেখলে যেন আবার রিভলভারটা বার করবেন না। একটু পরে চণ্ডীবাবু ফিরে এসে বললেন, থানা থেকে ওসি প্রণবেশবাবু ফোন করেছিলেন। উনি কর্নেল সাহেবকে সঙ্গে নিয়ে যেতে বললেন। ব্রেকফাস্ট সেরে আমরা বেরিয়ে পড়লুম। চণ্ডীবাবু নিজেই গাড়ি ড্রাইভ করে নিয়ে চললেন। কর্নেল তার অভ্যাস মতো সামনের সিটে বসলেন। আমি এবং হালদার মশাই ব্যাক সিটে বসলুম। এই এলাকাটা নিরিবিলি নির্জন। ঘনবসতি এলাকায় পৌঁছে হালদার মশাই বলে উঠলেন, মিস্টার রায় চৌধুরী, আমারে এইখানেই নামায়া দেন। আপনি কি চাটুর্যে বাড়ি যেতে চান? হ, আমি একবার নিজের বুদ্ধিতে পা ফেলাইয়া দেখতে চাই। দেখবেন আবার আড়াল থেকে ভূতের হাতের ইট পাটকেল যেন না এসে পড়ে। গোয়েন্দাপ্রভুর হাসি মুখে গাড়ি থেকে নেমে গেলেন। এখন তার মাথায় হনুমান টুপি নেই। গলা বন্ধ পুরু সোয়েটার আর প্যান্ট পরা ঢ্যাঙা মানুষটি ঠিক পুলিশের ভঙ্গিতেই এগিয়ে গেলেন। চণ্ডীবাবু গাড়ি স্টার্ট দিয়ে বললেন, যাই বলুন কর্নেল সাহেব, মিস্টার হালদার কিন্তু খুব সাহসী মানুষ। পুলিশ জীবনে উনি সম্ভবত আরো জেদি আর দুঃসাহসী ছিলেন। ওকে নিয়ে একটাই সমস্যা, অনেক সময় উনি ভুলে যান যে উনি এখন আর পুলিশ অফিসার নন। বাজার এলাকা পেরিয়ে বাঁ দিকের গঙ্গার ধারে এদিকটায় বাঁধের ওপর পিচ রাস্তা করা হয়েছে। সেই রাস্তায় সব রকমের যানবাহন যাতায়াত করছে। আমাদের ডান দিকে অনেকটা জায়গা জুড়ে গঙ্গার ভাঙন রোধ করার জন্য শাল আর শিশু গাছের ঘন জঙ্গল গড়ে তোলা হয়েছে। এদিকটায় ঘরবাড়িগুলো বেশ সাজানো গোছানো এবং প্রত্যেকটা বাড়ির সামনে একটা করে ফুল বাগিচা। চণ্ডীবাবু বললেন, এই দিকটায় নিউ টাউনশিপ গড়ে উঠেছে। এলাকার পয়সাওয়ালা লোকেরা এখানে এসে বাড়ি তৈরি করছেন। কিছুটা এগিয়ে গিয়ে একটা চওড়া রাস্তায় পৌঁছলুম। দেখলুম ডান দিকে গঙ্গা পারাপারের ঘাট আর বাঁ দিকে সেকালে একালে মেশানো সব দোতলা পাকা বাড়ি। কালিকাপুরের অনেক উন্নতি হয়েছে, কিন্তু সরকারি অফিসগুলোর অবস্থা দেখছি একই রকম। ওই বাড়িটা সেই ভূমি রাজস্ব দপ্তরের অফিস না? ওটার পেছনেই থানা, তবে থানার বাড়িটা দোতলা করা হয়েছে আর অনেক ভুল ফেরানো হয়েছে। গাড়ি আবার বাঁ দিকে ঘুরে যেখানে দাঁড়ালো সেখানে সামনাসামনি একটা গেট। গেটটা খোলাই ছিল। ভেতরে গাড়ি ঢুকিয়ে একপাশে পার্ক করলেন চণ্ডীবাবু। পুলিশের জিপ আর বেতার ভ্যান দেখে বুঝতে পারলুম এটাই থানা। গাড়ি থেকে নেমে কর্নেল এবং চণ্ডীবাবু এগিয়ে গেলেন। আমি নেমে গিয়ে চণ্ডীবাবুকে বললুম, গাড়ি লক করে এলেন না? আপনি ঠিকই বলেছেন, লক করে আসাই উচিত ছিল। ওই ওসি প্রণবেশবাবু নিজেই বলেন থানা থেকে চুরির আশঙ্কা বেশি। একটা ঘরের জানলা দিয়ে দেখলুম এক ভদ্রলোক সাদা পোশাকে বসে আছেন। চণ্ডীবাবু আমাদের ঘরে ঢুকিয়ে বললেন, এই দেখুন কাকে নিয়ে এসেছি। আপনার সেই কিংবদন্তি খ্যাত ব্যক্তি। তখনই বুঝতে পারলুম ইনিই হচ্ছেন ওসি মিস্টার প্রণবেশ সেন। তিনি কর্নেলের দিকে হাত বাড়িয়ে দিলেন। সকৌতুকে বললেন, আমি স্বপ্ন দেখছি না বাস্তব কিছু দেখছি সেটা পরীক্ষা করে নিই। কর্নেল হাত বাড়িয়ে দিলে তিনি দু হাতে হাত চেপে ধরে বললেন, সত্যি আপনার কথা এতকাল উঁচুতলার অফিসারদের মুখে শুনে আসছি। আপনাকে যে সচক্ষে দর্শনের সৌভাগ্য হবে সেটা কল্পনাও করিনি। কর্নেল সামনের খালি চেয়ারে বসে পড়লেন। তার এক পাশে চণ্ডীবাবু, অন্য পাশে আমি বসলুম। প্রণবেশবাবু আমার দিকে হাত বাড়িয়ে বললেন, আপনি নিশ্চয়ই সেই খ্যাতনামা সাংবাদিক জয়ন্ত চৌধুরী। এবার আপনাকে একটু ছুঁয়ে দেখি। অগত্যা আমাকে উঠে দাঁড়িয়ে তার সঙ্গে করমর্দন করতে হলো। দৈনিক সত্যসেবক পত্রিকায় জয়ন্তবাবুর যা লেখা বেরোয়,
আমার গিন্নি কিন্তু তা খুঁটিয়ে পড়েন। এইসব এলোমেলো কথাবার্তার পর ওসি মিস্টার সেনের কোয়ার্টার থেকে একজন কনস্টেবল ট্রেতে কফি আর স্ন্যাক্স নিয়ে এলো। সে মৃদুস্বরে বলল, মাইজি সাহেবদের সঙ্গে একবার আলাপ করতে চান স্যার। হ্যাঁ, তোমার মাইজিকে অপেক্ষা করতে বলো। কর্নেল সাহেবরা এসছেন একটা বিশেষ কাজে। কনস্টেবল সেলাম ঠুকে চলে গেল। আমার আর কফি পানের ইচ্ছে ছিল না, কিন্তু ভদ্রতা রক্ষা করতে কাপটা তুলে নিতেই হলো। কারণ এই কফি যিনি তৈরি করে পাঠিয়েছেন সেই ভদ্রমহিলা আমার লেখার ভক্ত। ব্লাড রিপোর্টের সারমর্ম আর সকালে টেলিফোনে পেয়ে গেছি। ফরেন্সিক এক্সপার্টদের মতে রক্তটা কিন্তু মানুষের নয়। চণ্ডীবাবু চমকে উঠে বললেন, সে কি, মানুষের রক্ত নয়? তাহলে কিসের রক্ত? কোনো মানবেতর প্রাণীর রক্ত। যে কারণেই হোক, কেউ বা কারা চ্যাটার্জিবাবুদের ভয় দেখাতে চেয়েছে। ভূতের উৎপাতে ওরা ভয় পাচ্ছে না দেখেই সম্ভবত একটা সাংঘাতিক ঘটনা সাজিয়েছে। কর্নেল চুপচাপ শুনছিলেন। চণ্ডীবাবু জিজ্ঞেস করলেন, কিন্তু আমি ভেবে পাচ্ছি না যে মহিন কোথায় গেল, নাকি সে সত্যিই সন্ন্যাস নিয়ে চলে গেছে আর তার ঘনিষ্ঠ কোনো লোককে সে কথা জানিয়ে গেছে এবং তার সূত্রে চাটুজ্যেদের কোনো শত্রু এই সুযোগটাকে কাজে লাগাচ্ছে। হ্যাঁ, এ ধরনের অনেক সিদ্ধান্তই অবশ্য আসা যায়। তবে সবার আগে শচীনবাবু কিংবা তার বাবা যদি আমাদের কাছে কোনো কথা না লুকিয়ে খোলাখুলি বলে দেন, তাহলে আমাদের এগোতে সুবিধা হয় আর কি। আপনারা নিশ্চয়ই হাত পা গুটিয়ে বসে নেই? না কর্নেল সাহেব, প্রশ্নই নেই। আমাদের তদন্তের কাজ যথারীতি চলছে। এই সময়ে আমার মুখ থেকে বেরিয়ে গেল, আজ ভোরে গঙ্গার ধারে বেড়াতে গিয়ে আপনারা কাদের ঢিল খেয়েছেন, তার মানে? আমরা কারোর ঢিল খাবো কেন? আমাদের সঙ্গী হালদার মশাইয়ের হাবভাব দেখে বাচ্চা কাচ্চারা পাগল বলে ঢিল ছুঁড়তেই পারে। তখনই বুঝতে পারলুম কথাটা আমার বলা উচিত হয়নি। কর্নেল খুব দরকার না হলে কোনো কেসে নিজের হাতের তাস পুলিশকে দেখাতে চান না। এদিকে কর্নেলের কথা শুনে চণ্ডীবাবু হেসে উঠেছিলেন, আর ওসি প্রণবেশ সেনও হাসতে হাসতে বললেন, হালদার মশাই মানে সেই প্রাইভেট ডিটেকটিভ ভদ্রলোক তো, যার কথা জয়ন্তবাবুর লেখায় পড়েছি। আচ্ছা, তিনি তো রিটায়ার্ড পুলিশ ইন্সপেক্টর, তো তাকে সঙ্গে আনলেন না কেন? হালদার মশাই এখানকার ঠান্ডায় একেবারে নেতিয়ে গেছেন, তাই শরীর গরম করার জন্য তিনি পায়ে হেঁটে সারা কালিকাপুর ঘুরে দেখতে চান। এতে নাকি তাঁর শরীর আবার গরম হয়ে উঠবে। প্রণবেশবাবু হেসে উঠলেন, বললেন, পায়ে হেঁটে কালিকাপুর পুরোটা ঘুরে দেখতে গেলে দুপুর গড়িয়ে যাবে। যাই হোক, এবার একটা সিরিয়াস কথায় আসছি। শচীনবাবু কাল সন্ধে থানায় এসেছিলেন। উনি বলেছিলেন ওর বাবা নাকি কিছুদিন থেকে প্রায়ই বলছেন যে ওই বাড়ির উপরে নাকি কোনো কুপিত গ্রহের দৃষ্টি পড়েছে। বাড়িটা বেচে দিয়ে নিউ টাউনশিপ এলাকায় যাওয়া উচিত, কিন্তু শচীনবাবুর বক্তব্য ওই এলাকায় জমির দাম অনেক বেশি। তাছাড়া ঠাকুর বাড়ি ফেলে রেখে অন্য জায়গায় গেলে গৃহদেবতা রুষ্ট হবেন। কদিন আগে আমি শচীনের বাবাকে দেখতে গিয়েছিলাম। অহিন কাকা আমার হাত চেপে ধরে বললেন যে, চণ্ডী, এই বাড়ি থেকে আমাদের চলে যাওয়া দরকার। তুমি অন্তত একটা ভাড়ার বাড়িও দেখে দাও আমাদের। আজকাল তো কালিকাপুরে অনেক সরকারি অফিস হয়েছে, অনেকে বাড়ি ভাড়া দিচ্ছে শুনেছি। আমি অহিন কাকুকে বলেছিলাম, আপনারা তো এখানে ভালোই আছেন, এরকম চারিদিকে খোলামেলা বাড়ি কোথাও পাবেন না। তখন অহিন কাকু চাপা স্বরে আমাকে বললেন, রোজ রাতে বিনোদ পাগলার প্রেত এসে হানা দিচ্ছে। ভয় পাবে বলে শচীন বা আমার ভাই মহিনকে কথাটা বলিনি। অহিন কাকু নাকি ঘরের ভেতরে তাকে দাঁড়িয়ে থাকতেও দেখেছেন, এমনকি তার বোন বাসন্তীও নাকি রাত দুপুরে স্পষ্ট তাকে দেখেছে। মেয়েদের সাহস বেশি, আর বাসন্তীর তো সাহসের কোনো সীমাই নেই। হ্যাঁ, ওই পাড়ায় ভূতের গল্প জোর রটে গেছে। তারপর হঠাৎ এই হাড়ি কাটে রক্তপাত। আপনারা সব গ্রামের মানুষ তো, সন্ধে হতে না হতে দরজা এঁটে বাড়িতে ঢুকে থাকছে। গত এক সপ্তাহ ধরে ওই এলাকায় পুলিশ রাউন্ডে গেছে, কিন্তু রাস্তায় কোনো লোকজন দেখতে পাইনি। কর্নেল ঘড়ি দেখে বললেন, মিস্টার সেন, তাহলে এবার ওঠা যাক। ওসি মুখে কৌতুক ফুটিয়ে বললেন, আপনি কি তদন্ত করতে চাটুর্য বাড়িতে যাবেন? একবার যেতে ইচ্ছে করছে,
কারণ আপনার মুখে যে সূত্রটা পেলুম সেটা গুরুত্বপূর্ণ। রক্তটা মানুষের যে নয়, কোনো জানোয়ারের, ওটা যখন জানা গিয়েছে তখন ভূতের উপদ্রব কিংবা মহিনবাবুর অন্তর্ধান রহস্য অন্য দিক থেকে ভেবে দেখার দরকার আছে। ওসি প্রণবেশ সেন উঠে দাঁড়িয়ে বললেন, কর্নেল সাহেব, পুলিশ সুপার আমাকে না বললেও আমি আপনাকে সব রকমের সাহায্য করার জন্য তৈরি থাকব। শুধু একটা অনুরোধ, আপনি একবার জয়ন্তবাবু আর মিস্টার হালদারকে আমার গৃহিণীর সামনে উপস্থিত করাবেন। সোজা কথায় বলছি, মানে চণ্ডীবাবু সহ আপনাদের তিনজনকে একবার আমার গৃহিণীর হাতে রান্না খেতেই হবে। অবশ্যই অবশ্যই। তার আগে চাটুজ্জে বাড়ির রহস্যটা ফাঁস করতে হবে, আপনার সাহায্যও দরকার হবে। তারপর আপনার নেমন্তন্ন খাওয়া যাবে। প্রণবেশ সেন আমাদের গাড়ির কাছে এগিয়ে এসে বিদায় দিলেন। রাস্তায় পৌঁছে আমি বললুম, ভদ্রলোককে পুলিশ বলে একদমই মনে হলো না, অত্যন্ত সরল সাদাসিধে মানুষ। চণ্ডীবাবু গাড়ির গতি কমিয়ে মুখ ঘুরিয়ে বাঁকা হেসে বললেন, জয়ন্তবাবু, আজ অবধি কালিকাপুরে এই ভদ্রলোকের মতো জাঁদরেল কোনো অফিসার আসেননি। উনি আসার পর 1 বছরে এলাকার দাগি অপরাধীরা কেউ জেলে পড়ছে, আবার কেউ এলাকা ছেড়ে পালিয়েছে। আমি নিজের চোখে দেখেছি মশাই। এলাকার একজন দাগি অপরাধী কাল্লু মিয়া সেন সাহেবের সামনে দাঁড়িয়ে কথা বলতে বলতে একেবারে পড়েছে পড়ে। জয়ন্ত এতদিন ধরে আমার সঙ্গে ঘুরে অসংখ্য পুলিশ অফিসার দেখেছে, তবু এখনো ও পুলিশ সম্পর্কে অজ্ঞ। অনেক অলি গলি ঘুরে আমাদের গাড়ি যেখানে দাঁড়ালো সেখানে কাছাকাছি কোনো বাড়ি নেই। ডান দিকে একটা আমবাগান আর বাঁ দিকে একটা পুকুর। পুকুরের পশ্চিম পাড়ে একটা পুরনো মন্দির। গাড়ি থেকে নেমে বললুম, আমার ধারণা ওটাই সেই চাটুজ্জে বাড়ির গৃহদেবতার মন্দির। চণ্ডীবাবু এখানে কিন্তু গাড়ি লক করলেন। ততক্ষণে কর্নেল হন হন করে পুকুরের পাড় দিয়ে এগিয়ে চলেছেন। আমিও তাকে অনুসরণ করলুম। মন্দিরের সামনে একটা চত্বর। চত্বরে একটা পশু বলি দেওয়ার হাঁড়িকাঠ পোতা আছে। হাঁড়িকাঠে অবশ্য সিঁদুর মাখানো আছে, কিন্তু কোথাও আর রক্তের কোনো চিহ্ন নেই। চণ্ডীবাবু এগিয়ে এসে বললেন, রক্ত কালকেই পুলিশ এসে ধুয়ে ফেলেছে। অবশ্য কিছুটা নমুনা তখনই নেওয়া হয়েছিল। মন্দিরের কোনো দরজা দেখলুম না, তবে একটা শিবলিঙ্গ দেখতে পেলুম। কর্নেল মন্দিরের পেছন দিকে ঘুরে আমার সামনে এলেন। সেই সময় এক প্রৌঢ়া ভদ্রমহিলা পাশের বাড়ির দরজা দিয়ে বেরিয়ে এসে আমাদের দেখে থমকে দাঁড়ালেন। চণ্ডীবাবু বললেন, বাসন্তীদি, চিনতে পারছো এরা কে? পেরেছি বই কি, শচীনের মুখে কর্নেল সাহেবের কথা শুনেছি। আপনারা দয়া করে বাড়ির ভেতরে আসুন। বুঝতে পারলুম এই দরজা দিয়ে মন্দির এবং চত্বরের নিচে পুকুরের ঘাটে যাওয়া যায়। বাড়ির ভেতরে ঢুকে দেখলুম একতলা একটা পুরনো বাড়ি, অন্য পাশে একটা টালির চালের 3 দিক ঘেরা ঘর, ওটাই রান্নাঘর। এই সময় আবার শচীনটা কোথায় বেরুলো কে জানে। আপনারা আসুন, শচীনের ঘরেই আপনাদের বসাচ্ছি। থাক, আমরা বসবো না, একটুখানি আপনাদের এই বাড়ি আর ওই পেছন দিকটা ঘুরে দেখব। কথাটা বলেই কর্নেল হঠাৎ আমাদের অবাক করে রান্নাঘরের পাশের পাঁচিলটার দিকে দৌড়ে গেলেন। তারপর পাঁচিলের ওপর দিয়ে 2 হাতের সাহায্যে উঁচু হয়ে কি যেন দেখলেন। তারপর ফিরে এসে সহাস্যে বললেন, দিন দুপুরে পাঁচিলের ওপর দিয়ে ভূতের মুন্ডু। ভূতের মুন্ডু মানে? কেউ উঁকি দিচ্ছিল? হ্যাঁ, কুৎসিত মুখোশ পরা একটা মুখ। আমি তেড়ে যেতেই অদৃশ্য। অগত্যা দৌড়ে গিয়ে দেখতে হলো ভূতের চেহারাটা কীরকম। কিন্তু ততক্ষণে ভূতটা ওই পেছনের ওই ভেঙে পড়া বাড়িটার আড়ালে লুকিয়ে গেল। বাসন্তী দেবী চোখ বড় করে বললেন, এত সাহস! কর্নেল সাহেব, দয়া করে একটু বসুন। ঠিক আছে, যদি আপনার কোনো কথা বলার থাকে এখানে দাঁড়িয়েই বলতে পারেন। দাদা এখন বাথরুমে আছেন, তা না হলে দাদাই বলতেন। ছোড়দা মহিন প্রায় বলতো সে আমাদের পূর্বপুরুষের লুকিয়ে রাখা 1 ঘড়া সোনার মোহর কোথায় আছে তা জানে, কিন্তু সে কথা সে জানাতে পারবে না।
কারণ এক রাতে স্বপ্নে তাকে তার ঠাকুরদা নাকি দেখা দিয়ে বলেছিলেন, তুই যা জেনেছিস তা যেন অন্যে জানতে না পারে। অন্যকে তুই মোহরের ঘোড়ার খবর দিলে মুখে রক্ত উঠে মরবি। তাই আমাদের ঠাকুর বাড়িতে হাড়ি কাঠের পাশে রক্ত দেখার সঙ্গে সঙ্গেই আমার মনে হয়েছিল তাহলে মোহিনী হয়তো শচীনকে কথাটা বলে দিয়েছিল, তাই মুখে রক্ত উঠে সে মরেছে, আর শচীন তার লাশটা তুলে কোথাও পুঁতে ফেলেছে। কি সর্বনাশ! উনি এই গোবেচারা শচীনকেই সন্দেহ করে ফেললেন। আরে শচীনের মতো রোগাটে গড়নের লোক তার কাকার লাশ একা ওঠাতে পারে? বাসন্তী দেবী বিব্রত মুখে বললেন, না মানে আমি ভেবেছিলুম শচীনের সঙ্গে তার বন্ধুরাও হয়তো ছিল। তাই নাকি? আচ্ছা। চণ্ডীবাবু হো হো করে হেসে উঠলেন। কর্নেল বললেন, আপনি কি আপনার বড়দাকে এ কথা বলেছিলেন, কিংবা কোনো ছলে শচীনকেও এরকম কোনো আভাস দিয়েছিলেন? না না, কথাটা আমি কাকেও বলিনি। এমন কথা কি বলা যায়? তখন আপনার এরকম ধারণা হয়েছিল, এখন আপনার কি ধারণা? বাসন্তী দেবীর এবার কান্না এসে গেল। তিনি আত্মসংবরণ করে বললেন, আমার আমার ছোড়দার মতো সন্ন্যাসী সাদাসিধা মানুষকে খুন করার পেছনে আর কি কারণ থাকতে পারে এবার আপনারাই বলুন। আমার মনে হচ্ছে নিশ্চয়ই সে দৈবাত মুখ ফসকে কোনো দুষ্ট লোককে কথাটা বলে ফেলেছিল, তারপর অভিশাপ লেগে ছোড়দা মুখে রক্ত উঠে মরেছে। তবে আমি কিন্তু আমাদের বাড়ির চারপাশে সব জায়গা তন্ন তন্ন করে খুঁজেছি, কোথাও কোনো গর্ত খোঁড়া দেখতে পাইনি। তবে এমনও হতে পারে মোহর ভর্তি ঘোড়া এর বাইরে কোথাও পোতা ছিল। পুলিশ তো এই এলাকা তন্ন তন্ন করে খুঁজছে, যদি কোথাও মহিনকে পুঁতে রাখা হয় তার খোঁজ মিলবে, কিন্তু তেমন কোনো চিহ্নই তারা পায়নি। এই সময় বারান্দার ওপাশে বাথরুম থেকে এক রুগ্ন চেহারার ভদ্রলোক বেরিয়ে আসতেই বাসন্তী দেবী তাড়াতাড়ি গিয়ে তাকে ধরলেন। বললেন, সারা দিলেই তো আমি যেতুম। ভদ্রলোকের চেহারায় শচীনবাবুর ছাপ স্পষ্ট। উনি তাহলে শচীনবাবুর বাবা অহিনবাবু। বাসন্তী দেবীর কাঁধে ভর দিয়ে এক পা করে এগিয়ে এসে তিনি ঘরের দরজার কাছে দাঁড়ালেন। বললেন, কারা যেন বসে আছে। চণ্ডীদা এসেছেন, আর তার সঙ্গে কলকাতার সেই কর্নেল সাহেবরা এসেছেন, যাদের কাছে শচীন গিয়েছিল। অহিনবাবু এবার ছেলে মানুষের মতো কেঁদে উঠলেন। আমার সরল সাদাসিধে ভাইটাকে কারা যেন মেরে ফেলল। চলুন চলুন, ঘরে চলুন, এভাবে দাঁড়িয়ে থাকলে আপনার কষ্ট হবে। চণ্ডীবাবু এবং বাসন্তী দেবী অহিনবাবুকে ঘরে তার বিছানায় শুইয়ে রেখে বাইরে এলেন। সেই সময় কর্নেল বাসন্তী দেবীকে বললেন, একটা কথা আমার জানতে ইচ্ছে করছে, শচীনবাবুর একটা পায়ে গণ্ডগোল আছে। আমি লক্ষ্য করেছি উনি মোটা ছড়ির সাহায্য ছাড়া হাঁটতে পারেন না। ওর বাপায়ের পাতা জন্ম থেকেই একটু বাঁকা, তাই ছোটবেলা থেকেই খুঁড়িয়ে হাঁটতো শচীন। স্কুল যেত একটা মোটা সোটা বেতের ছড়িতে ভর দিয়ে। ছাত্ররা ওকে খোড়া মাস্টার বলেই আড়ালে ভেঙচি কাটতো। বেচারা খোঁড়া মাস্টারের ওপর তুমি সন্দেহ করে ভেবেছিলে সে নাকি তার কাকার লাশ গুম করেছে? হ্যাঁ? বাসন্তী দেবী জিভ কেটে বললেন, না না, মানে ওর দু একজন বন্ধু আছে, তারা তো ভালো লোক নয়। তুমি তাদের চেনো চণ্ডীদা? কায়েতপাড়ার গোপেন, আর ওই যে একচোখা লোকটা, কি যেন নাম, সদগোপাড়ায় বাড়ি। তুমি কি ভুতুর কথা বলছো? হ্যাঁ, কিছুদিন আগে থেকে গোপেন আর ভুতু ঘন ঘন এ বাড়িতে আসতো, শচীনের সঙ্গে আড্ডা দিত। এখন আর আসে না। পুলিশকে কি আপনি কথা জানিয়েছিলেন? বাসন্তী দেবী করজোরে চাপা স্বরে বললেন,
মিনতি করে বলছি বাবা, এ কথা যেন কেউ জানতে না পারে। ওরা দুজনেই খুব বজ্জাত লোক, পুলিশের খাতায় ওদের নাম আছে, তাই না চণ্ডীদা? ও ওরকম অনেকের নামই পুলিশের খাতায় আছে। যাই হোক, তুমি যেন আবার কারুকে মুখ ফসকে এসব কথা বলে ফেলো না। চাটুজ্জে বাড়ি থেকে রাস্তার দিকে সদর দরজা দিয়ে আমরা বেরিয়ে গেলুম। তারপর কর্নেল বাড়ির পেছনের দিকটা বাইনোকুলারে দেখে নিয়ে বললেন, রাত বিরেতে ভূতেরা অনায়াসেই শচীনবাবুদের বাড়ির ছাতে উঠে দাপাদাপি করতে পারে, ঢিলও ছুটতে পারে। এরপর আমরা রাস্তার উত্তর দিকে এগিয়ে বাঁ দিকে সেই পুকুর পাড়ে গেলুম। তার নিচেই চণ্ডীবাবুর গাড়ি আছে। কতকগুলো বাচ্চা ছেলে আমাদের দেখা মাত্র ডান দিকে আমবাগানের ভেতর পালিয়ে গেল। বোঝা গেল তারা মোটর গাড়িটা নিয়ে ইচ্ছে মতো খেলা করছিল। চণ্ডীবাবু গাড়ির লক খুলছেন, এমন সময় কর্নেল বললেন, একটু অপেক্ষা করুন, আমি পুকুরের পূব দিকটা একবার দেখে আসি। আমি কর্নেলকে অনুসরণ করলুম। পুকুর পাড়ের নিচে একটা পোড়ো জমি, তার একদিকে বাঁশবন। কর্নেল পোড়ো জমি দিয়ে আরও খানিকটা এগিয়ে গেলেন। তারপর বললেন, এদিকটায় বসতি নেই দেখছি। কোথাও কোথাও ফসলের ক্ষেত, কোথাও কোথাও আখ চাষ করা হয়েছে। হঠাৎ দেখলুম কর্নেল আরও খানিকটা এগিয়ে গিয়ে চাটুজ্জে বাড়ির পাঁচিলের নিচ থেকে দুটো নুড়ি পাথর কুড়িয়ে নিয়ে এলেন। বললুম, কি আশ্চর্য, ভূতের ঢিলগুলো বাড়ির ভেতরে পড়ার কথা ছিল, পড়েও ছিল, কিন্তু এখানে এই নুড়িগুলো কে রাখল? কর্নেল তার পিঠে আটা কিটব্যাগের চেন টেনে তার ফাঁক দিয়ে নুড়ি পাথর তিনটে ভেতরে ঢোকালেন। তারপর চেন টেনে কিটব্যাগের মুখ বন্ধ করলেন। তারপর ঘুরে দাঁড়িয়ে বাইনোকুলারে বাঁশবনের ভেতরটা একবার দেখে নেওয়ার পর বললেন, চলো ফেরা যাক। তাকে অনুসরণ করে বললুম, ওখানে নুড়ি পাথর পড়ে থাকাটা খুব রহস্যজনক মনে হচ্ছে। হ্যাঁ, রহস্য তো এখন আমাদের চারিদিক থেকে ঘিরে ফেলেছে। বাসন্তী দেবীকে বলাটা উচিত ছিল যে হাড়িকাঠের রক্তটা মানুষের নয়। কর্নেল মুখ ঘুরিয়ে চোখ কটমট করে বললেন, মুখটি বুজে থাকবে। গাড়ির কাছে গেলে চণ্ডীবাবু বললেন, আপনাকে খুব ব্যস্ত দেখাচ্ছিল। অমন করে পাঁচিলের ধারে হুমড়ি খেয়ে কি দেখছিলেন? রক্ত? ওখানেই কিন্তু এক পাটি স্যান্ডেল পাওয়া গেছে। আমি দ্বিতীয় পাটি স্যান্ডেলটা খুঁজে দেখছিলাম। চণ্ডীবাবু গাড়িতে উঠে বললেন, আর এক পাটি জুতো নিশ্চয়ই গঙ্গা গর্ভে ছুঁড়ে ফেলেছে ওরা। কর্নেল আগের মতো গাড়ির সামনের সিটে বাঁ দিকে বসলেন। আমি বসলুম পেছনে। চণ্ডীবাবু স্টার্ট দিয়ে গাড়ির মুখ সবে ঘুরিয়েছেন, এমন সময় আমবাগানের ভেতর থেকে ছুটে আসতে দেখলুম হালদার মশাইকে। তিনি যে এত জোরে ছুটতে পারেন তা দেখার সৌভাগ্য কোনোদিন আমার হয়নি। কর্নেলের কথায় ততক্ষণে চণ্ডীবাবু গাড়ি দাঁড় করিয়েছিলেন। হালদার মশাইয়ের সোয়েটারে এবং প্যান্টের এখানে ওখানে কাদার ছোপ। উনি হাঁপাতে হাঁপাতে বললেন, কর্নেল সাহেবরে দেখাই সুট দিছিলাম। ওহ, কি কাণ্ড! আমি দরজা খুলে দিলে তিনি ভেতরে ব্যাক সিটে বসে পড়লেন। তারপর পকেট থেকে নস্যির কৌটো বের করে এক টিপ নস্যি নিলেন। সামনে থেকে কর্নেল জিজ্ঞেস করলেন, আপনি কি কারোর সঙ্গে মল্লযুদ্ধ করছিলেন হালদার মশাই? আপনার পোশাকে অত কাদার ছোপ কেন? গোয়েন্দাপ্রভুর নোংরা রুমালের নাক মুছে বললেন, না কর্নেল স্যার, একজনের ফলো কইরা যাইতেছিলাম। আম বাগানের শেষ দিকটার খানিকটা জায়গা ঝোপ জঙ্গলে ঢাকা, তার ও ধারে একটা বসতি। ওই যে ওটা হলো জেলে পাড়া। যারে ফলো করছিলাম সে একখানে খাড়াইয়া যেন কারো লাইগা ওয়েট করতেছিল। তারপর একজন আইয়া তারে কইল খবর কম। তারপর দুইজনে চাপা স্বরে কি কথা কইল আমি শুনি নাই। তাই সাপের মতন উপর হইয়া আউগাইয়া যাইতেছিলাম। মাটিটা নরম, তাই তখনই পোশাকে কাদা লাগছে। তারপর কিছু শুনতে পেলেন? না, ওরা দুইজনে সেইখান থেকে উদা হইয়া গেল। আপনি কাকে ফলো করেছিলেন? তারে চিনি না, কিন্তু আমি বাঁশ ঝাড়ের ভেতর যখন আরেক বাটি জুতা খুঁজতেছিলাম তখনই লোকটারে চোখে পড়ছিল। সেই বেটায় শচীনবাবুগো বাড়ির পাঁচিলের বাইর দিয়ে আইতাছিল। তারপর একখানে খাড়ায় আসিল। আমারে সে কিভাবে টের পাইল কে জানে।
তারপর সে আম বাগানের ভেতর দিয়া উধা হইয়া গেল। কাজেই তারে ফলও না কইরা উপায় ছিল না। চণ্ডীবাবু জিজ্ঞেস করলেন, আচ্ছা, লোকটার চেহারা কেমন? পরনে কি পোশাক ছিল? লোকটার চেহারা একেবারে ভূতের মতো কালো। আমি না বলে পারলুম না। আচ্ছা, ভূতের গায়ের রং কালো তা কি আপনার পুলিশ লাইফে দেখেছেন? না, ওইটা কথার কথা। লোকটার মুখের চেহারা এমনিতেই কুৎসিত, আর একখান চক্ষু নাই। পরনে যেমন তেমন একটা ফুল প্যান্ট আর সোয়েটার, মাথায় মাফলা জড়ানো ছিল। তাহলে বাসন্তীর কথাই ঠিক। লোকটা হলো সেই এক চোখো বজ্জাত ভূতু। একেরে মানানসই। ভূতের নাম ভূতু হইলে সে মানুষ ভূত। হ্যাঁ, যে লোকটা তারে দেখা করতে আইছিল তার চেহারা ভদ্রলোকের মতো, কিন্তু তার গোফখানা দেখা মনে হয়েছিল লোকটা দাগি আসামি। ওই যে কথায় আছে না, শিকারি বিড়ালের গোফ দেখলে চেনা যায়, ওই রকম গোফ ভদ্রলোকে রাখে না। ঠিক আছে, আপনি পুলিশের সামনে যেন মুখ ফসকে এসব বলে বসবেন না। আমার খুব অবাক লাগছে। বাসন্তী তাহলে ঠিকই সন্দেহ করেছিল। দ্বিতীয় লোকটার নাম গোপেন। ওর বাবাকে লোকে বলতো পোড়া সিংহী, কারণ ওর বাবা গোপাল সিংহের মুখের একটা পাশ ছোটবেলায় পুড়ে গিয়েছিল। কেউ কেউ অবশ্য পোড়া কায় তো বলতো। তার ছেলে গোপেন যে গুন্ডামি করে বেড়াবে, এমনকি ডাকাত দলেও নাম লেখাবে, এটা কেউ কল্পনাও করতে পারেনি। আপনারা শচীনবাবুকে এসব কথা যেন বলবেন না। দরকার হলে আমি শচীনবাবুর সঙ্গে কথা বলে ওই লোক দুটোর সঙ্গে তার বন্ধুত্বের কারণটা খুঁজে বের করার চেষ্টা করব। চণ্ডীবাবুর বাড়ি পৌঁছানোর পর হালদার মশাই সোয়েটার এবং প্যান্টের কাদা পরিষ্কার করতে বাথরুমে ঢুকলেন। চণ্ডীবাবু দোতলায় নিজের ঘরে চলে গেলেন। শুধু কার্তিক আমাদের অপেক্ষায় দাঁড়িয়েছিল। সে বলল, সাহেবরা এবার নিশ্চয়ই কফি খাবেন। হ্যাঁ, এক কাপ কফি পেলে ভালোই হয়। কার্তিক চলে যাওয়ার পর কর্নেল চাপা স্বরে বললেন, জয়ন্ত, এখন তোমার কি মনে হচ্ছে আমাকে খুলে বলো। একটু ভেবে নিয়ে বললুম, আমার মনে হচ্ছে মহিনবাবুকে কোথাও ওই ভূতু আর গোপেন মিলে জোর করে আটকে রেখেছে। তার উপর অত্যাচার করে পূর্বপুরুষদের লুকিয়ে রাখা সোনার মোহর ভর্তি ঘড়া কোথায় আছে তা জানার জন্য ওরা চেষ্টা করছে। আর শচীনবাবু সম্ভবত সেই সোনার মোহরের লোভে ওদের ফাঁদে পা দিয়েছে। তাহলে শচীনবাবু চণ্ডীবাবুর কাছে পরামর্শ চাইতে গিয়েছিলেন কেন? আর যদি বা গেলেন, তিনি চণ্ডীবাবুর মুখে আমার পরিচয় পেয়েই গিয়েছিলেন। এক্ষেত্রে তাঁর মতো একজন খোঁড়া মানুষ এতটা ঝুঁকি নেবেনই বা কেন? এই সময় চণ্ডীবাবু ঘরে ঢুকে বললেন, কফি আসছে। আর যার জন্য কর্নেল সাহেব মনে মনে অপেক্ষা করছিলেন, সেই শচীনও তার গাবদা মোটা ছড়িটা নিয়ে গেটে ঢুকছে দেখলুম। বাহ, সুখবর। তবে আপনি কিন্তু কফি খেয়েই কাজের ওছিলায় এ ঘর থেকে কেটে পড়বেন। হ্যাঁ। শচীনবাবুকে কার্তিক আমাদের ঘরে পৌঁছে দিয়ে গেল। ঘরে ঢুকে শচীনবাবু নমস্কার করে বললেন, হ্যাঁ, পিসিমার মুখে শুনলুম আপনারা আমাদের বাড়ি গিয়েছিলেন। আমি একটুখানি ওই বাজারের দিকে গিয়েছিলাম। পিসিমার মুখে শুনেই সাইকেল রিক্সাতে চেপে এই এলুম। বসো শচীন, তোমার জন্য এক কাপ কফি পাঠিয়ে দিচ্ছি। না কাকাবাবু, এইমাত্র আমি বাজারে চা খেয়ে খেয়ে মুখ তেতো করে ফেলেছি, আর কিছু খাবো না। চণ্ডীবাবু উঠে দাঁড়িয়ে বললেন, ঠিক আছে ঠিক আছে, তাহলে তোমরা কথাবার্তা বলো। আমার একটা জরুরি কাজ আছে, কাজটা সেরে নিয়ে আবার আসবো। চলি। তিনি চলে যাওয়ার পর কর্নেল বললেন, আপনাদের বাড়িতে যে ভূতের উপদ্রব শুরু হয়েছে তাতে কোনো সন্দেহ নেই। দিনে দুপুরে পাঁচিলের ওপর দিয়ে কালো কুৎসিত একটা বিদঘুটে মুখ উঁকি দিচ্ছিল। আমি তাড়া করে যেতেই অদৃশ্য হলো। কথাটা পিসিমার কাছে শুনে এলুম। আমার মনে হচ্ছে কলকাতা থেকে আপনার মতো খ্যাতিমান রহস্যবেদী এখানে এসে পড়েছেন, তাই ছোট কাকার খুনিরা মরিয়া হয়ে উঠেছে। হালদার মশাই তার সোয়েটার আর প্যান্টের কাদাগুলো জল দিয়ে আলতোভাবে সাফ করে কফির আসরে যোগ দিয়েছিলেন। তিনি বললেন, আপনাকে বাড়ির লগে একখান বাঁশ ঝাড় আছে না? হ্যাঁ আছে, কিন্তু আপনি কি সেখানে সন্দেহজনক কিছু দেখেছেন? হালদার মশাই কি বলতে যাচ্ছিলেন, কর্নেল তাকে থামিয়ে বললেন,
ওসব কিছু নয়, আপনি আমার একটা প্রশ্নের উত্তর দিন। হ্যাঁ বলুন, আমি যতটুকু জানি সব বলবো। গোপেন আর ভূতু নামে দুটো লোক আপনার কাছে নাকি আড্ডা দিতে আসতো? পিসিমা বলেছেন? আসলে কি হয়েছে জানেন, ওরা দুজনেই এলাকার নাম করা বজ্জাত। শুধু বজ্জাত বললে ভুল হবে, ওরা পারে না এমন কাজ নেই। কিন্তু আমার স্কুল লাইফে ওরা দুজনেই আমার সহপাঠী ছিল। সেই সূত্রে রাস্তাঘাটে দেখা হলে কথাবার্তা বলেছি। কিন্তু সম্প্রতি কিছুদিন থেকে ওরা একরকম জোর করেই আমার বাড়িতে ঢুকে আড্ডা দিত। বাধ্য হয়ে পিসিমাকে বলে ওদের চা খাওয়াতে হতো। তারপর ক্রমে ক্রমে বুঝতে পারলুম আমার কাছে ওদের আসার একটা উদ্দেশ্য আছে। আমার ধারণা হয়েছিল সম্ভবত সরল সাদাসিধে সন্ন্যাসী টাইপ মানুষ আমার কাকা হয়তো কথায় কথায় ওদেরকে জানিয়ে দিয়েছেন আমাদের পূর্বপুরুষের এক ঘড়া সোনার মোহর কোথায় পোঁতা আছে। কর্নেল সাহেব, এই কথাটা আমার আপনার কাছে যাওয়ার আগেই মাথায় এসেছিল। কারণ হঠাৎ করে পাগলা বিনোদের মরা দেখা নিয়ে গুজব, আর রাত বিরেতে আমাদের বাড়িতে ভূতুরে উৎপাত কেন হচ্ছে। আপনার কাছ থেকে ফিরে এসে যখন আমাদের মন্দিরের হাড়িকাঠের কাছে রক্ত দেখতে পেলুম, তখনই বুঝলুম আমার কাকা হয়তো মোহর ভর্তি ঘড়াটা কোথায় আছে তা দেখিয়ে দেয়নি বলেই তাকে ভূতু আর গোপেন মিলে খুন করেছে। তারপর বডিটা গঙ্গায় ফেলে দিয়েছে। কিন্তু আমি ভূতু আর গোপেনের নাম সাহস করে পুলিশকে বলতে পারিনি। ওদের ভালো চেনে, তাই পিসিমাও মুখ বুজে থেকেছে। ওদের মধ্যে একজনের কি একটা চক্ষু নাই? শচীনবাবু আবার চমকে উঠে বললেন, ভূতুর একটা চোখ জন্ম থেকেই নেই, কিন্তু আপনি জানলেন কেমন করে? আপনি ভুলে গেছেন, উনি একজন প্রাইভেট ডিটেকটিভ। কাজেই উনি এখানে এসে এদিক ওদিক ওঁত পেতে ঘুরে বেরিয়েছেন। ভূতু আর গোপেনের নাকি ডাকাতের দল আছে? ছিল। থানায় নতুন ওসি আসার পর থেকে এই এলাকা ছেড়ে ওদের দলের লোকেরা শুনেছি পালিয়ে গিয়েছে। কিন্তু ভূতু আর গোপেনের একজন শক্ত গার্জেন আছে, তাই তারা এখনো বেপরোয়া হয়ে ঘুরে বেড়াচ্ছে। অবশ্য ওরা তেমন সাংঘাতিক কাজ করে ফেললে নতুন ওসি ওদের রেহাই দেবে বলে মনে হয় না। সেই প্রভাবশালী গার্জেন কি করেন? তার নাম কি? এসব কথা কানে গেলে লোকটা উল্টে আমাকেই পুলিশের হাতে ধরিয়ে দেবে। আহা, আমি জানতে চাইছি সে কে, কি করে। তার নাম মনীন্দ্রনাথ রায়চৌধুরী। তিনি এই চণ্ডীবাবুদেরই জ্ঞাতি, কিন্তু চণ্ডীবাবুর ঘোর শত্রু। উনি এলাকায় একটা রাজনৈতিক দলের নেতা। ঠিক আছে, এবার বলুন, আপনাদের দূর সম্পর্কের জ্ঞাতি অ্যাডভোকেট শরদিন্দু চ্যাটার্জির কাছে আপনাদের পূর্বপুরুষের যে দলিলটা আছে তা কি আপনি কখনো দেখেছেন? আমি দেখিনি। বাবাকে একবার শরদিন্দু জ্যাঠা ওটা দেখিয়েছিলেন। বাবা কিছু বুঝতে পারেননি। কিন্তু চণ্ডী কাকুর সঙ্গে আমার অ্যাডভোকেট জেঠুর খুব ঘনিষ্ঠ বন্ধুত্ব আছে। ছুটি পেলে শরদিন্দু জেঠু এখানে চলে আসেন, চণ্ডী কাকুর বাড়িতেই ওঠেন। উনি একসময়কার নাম করা শিকারী, এখনো বিলে বুনো হাঁস মারতে আসেন। কর্নেল এবার পকেট থেকে সেই প্রাচীন তুলোট কাগজে নাগরী লিপিতে লেখা দলিলের কপিটা বের করে শচীনবাবুর হাতে দিয়ে বললেন, এটা আপনাদের পূর্বপুরুষের সেই দলিলের কপি। শচীনবাবু কাগজটা কিছুক্ষণ ধরে খুঁটিয়ে দেখার পর বললেন, এটা তো কোনো দলিল নয়, কিসব অং বং হং লেখা আছে, কয়েকটা তীর আঁকা আছে। এটা দেখে আপনার মাথায় কিছু আসছে না? না, বাবাও বলেছিলেন কিছুই মাথা মুন্ডু বোঝা যায় না। কর্নেল তার হাত থেকে কাগজটা ফিরিয়ে নিয়ে পকেটে ভাঁজ করে রাখলেন। তারপর বললেন, ভূতু এবং গোপেনকে আপনি এই কাগজে যা লেখা আছে তার একটা কপি পৌঁছে দিতে পারবেন? না না, শুধু পৌঁছে দিলে হবে না, তাদের বলতে হবে যে গুপ্তধনের লোভে আপনার কাকুকে খুন করেছে তারা এই কাগজটা সেই কাকুর কাছ থেকে পাওয়া। এতেই গুপ্তধনের খোঁজ পাওয়া যাবে। শচীনবাবু অবাক চোখে তাকিয়েছিলেন। বললেন, এটা যদি সত্যি আমাদের পূর্বপুরুষের লেখা হয়, তাহলে এটা কি ওদের হাতে দেওয়া ঠিক হবে? হবে। ওদের যা বিদ্যে তাতে ওরা এটা থেকে কোনো সূত্রই বের করতে পারবে না। কিন্তু ওরা যদি সত্যিই গুপ্তধন হাতানোর উদ্দেশ্যে আপনার সঙ্গে ভাব জমায় আর রাত বিরেতে ভুতুড়ে উৎপাত করে থাকে, তাহলে ওরা টোপ গিলবে। অর্থাৎ এটার অর্থ উদ্ধারে কারো সাহায্য নেবে। শচীনবাবু মাথা নেড়ে বললেন, না কর্নেল সাহেব, এটা ওদের হাতে দেওয়া ঠিক হবে না। ওরা এটার অর্থ উদ্ধারের জন্য
আমার বা আমার রুগ্ন বাবার উপর জুলুম চালাবে। সারা বছর তো পুলিশ আমাদের রক্ষা করবে না। তাহলে আমাদের অন্য যে কোনো উপায় হোক এই টোপটা ওদের গেলাতে হবে। শচীনবাবু, আপনি বুঝতে পারছেন না, এটা একটা ফাঁদ। ঠিক আছে, ঠিক আছে, আপনি এই বেলাটা ভেবে দেখার সময় নিন, তারপর বিকেলের দিকে কিংবা রাত্রে আমাদের জানিয়ে দেবেন। কিন্তু একটা কথা, এ নিয়ে আপনার পিসিমা বা বাবার সঙ্গে কখনো আলোচনা করবেন না। শচীনবাবু কিছুক্ষণ চুপ করে রইলেন, তারপর বললেন, আচ্ছা কর্নেল সাহেব, আমাদের বাড়িতে রাত বিরেতে যে পাথরের নুড়িগুলো ছোঁড়া হয় সেগুলো তো পাহাড়ি বুলুকে নদীতে পাওয়া যায়। ভূতু বা গোপেন কখনো অত দূরে কোথাও গেছে বলে তো মনে হয় না। তাহলে ওরা ওগুলো পেল কোথায়? আপনার কাকার ঘর তো পুলিশ সার্চ করেছে। তার ঘরে কি কোনো সন্দেহজনক জিনিস কিংবা ধরুন ওরকম নুড়ি পাথর পাওয়া গেছে? পিসিমা একদিন কাকার ঘর পরিষ্কার করতে ঢুকেছিল। কাকা তার ঘরে কাউকে ঢুকতে দিতেন না। ওর ঘরে সব নানা রকম শাস্ত্রীয় বই আর একটা মরার খুলি, এইসব নানা রকমের অদ্ভুত অদ্ভুত জিনিস থাকে। তা একদিন পিসিমা কাকার ঘরে ঢোকার সুযোগ পেয়েছিল। কাকা দরজায় তালা না দিয়ে বাথরুমে ঢুকেছিলেন। পিসিমা ভেতরে উঁকি মেরে বিছানার পাশে 3টে ওই রকম ডিমালো নুড়ি দেখতে পেয়েছিলেন। উনি ভেবেছিলেন ভূতের ঢিলগুলো কুড়িয়ে কাকাই বোধহয় ওখানে রেখেছেন। তাই উনি ঢিল 3টে কুড়িয়ে নিয়ে রান্নাঘরের পাশের পাঁচিল গলিয়ে বাইরে ফেলে দিয়েছিলেন। আমি বলতে যাচ্ছিলুম যে কর্নেল সেই 3টে ঢিল আজ কুড়িয়ে পেয়েছেন, কিন্তু কর্নেল যেন কোনো মন্ত্র বলে সেটা টের পেয়েই একবার আমার দিকে চোখ কটমট করে তাকিয়ে নিয়ে তারপর বললেন, হ্যাঁ, আপনার পিসিমার পক্ষে ভুতুড়ে ঢিল দেখে ভয় পাওয়া স্বাভাবিক, কিন্তু তারপর কি আপনার কাকা এ ব্যাপারে কোনো হইচই বাঁধিয়েছিলেন? না, আপনাকে তো আগেই বলেছি কাকা সন্ন্যাসী টাইপ মানুষ, খামখেয়ালি। আমরাই বলতুম কাকার মাথায় ছিট আছে। তাছাড়া একটু মন ভোলা স্বভাবের মানুষও ছিলেন। এবার একটা কথা, আপনার কাকা কি কখনো তীর্থ করতে গেছেন? হ্যাঁ, কাকা বছরে অন্তত 2-3 তীর্থ করতে যেতেন। প্রতিবারই আমাদের ভয় হতো উনি হয়তো আর বাড়ি ফিরবেন না, কোনো সাধুর কাছে দীক্ষা নিয়ে হিমালয়ে গিয়ে বসবাস করবেন। কিন্তু কাকা ফিরে আসতেন আর তারপর তীর্থের গল্প শোনাতেন। কর্নেল এবার ঘড়ি দেখলেন, তারপর বললেন, ঠিক আছে, আপনি বাড়ি ফিরে গিয়ে চিন্তা ভাবনা করে দেখুন আমার কথা মতো ওই কাগজের একটা কপি ভূতু আর গোপেনকে দেবেন কিনা। এটা কিন্তু খুব জরুরি। শচীনবাবু উদ্বিগ্ন মুখে বেরিয়ে গেলেন। তার হাতে সেই মোটা লাঠির মতো ছড়িটা ছিল, সেটাতে ভর দিয়ে খোঁড়াতে খোঁড়াতেই তিনি বেরিয়ে গেলেন। হালদার মশাই উঠে গিয়ে দরজায় উঁকি মেরে শচীনবাবুর প্রস্থান সম্পর্কে নিশ্চিত হয়ে ফিরে এলেন। তারপর উত্তেজিতভাবে বললেন, আমি এবার শচীনবাবুরে সুযোগ পাইলেই ফলো করুম। ভদ্রলোক রে আমার আর সরল মানুষ ঠেকতাছে না। কেন বলুন তো? সেই এক চক্ষু ভূতু আর তার লগে গোপ নেড়ে আমি কথা কইতে দেখছি। এক চক্ষু বসযাত্রা শচীনবাবু গো বাড়ির পাশ দিয়া বাইর হইয়া হন হন কইরা আমবাগানের ভেতর দিয়া যাইতেছিল। এখন মনে হইতেছে বাড়ির পেছন দিকে কোথাও ওই এক চক্ষু লোকটা শচীনবাবুর লগে গোপনে পরামর্শ করতেছিল। অগ 3 জনের মধ্যে যোগাযোগ আছে। ওরা 3 জনে একখান ত্রিভুজ। আপনার এই ত্রিভুজ তত্ত্ব কিন্তু উড়িয়ে দেওয়া যায় না। এ যাবৎকালে গুপ্তধন নিয়ে কয়েক ডজন রহস্যের সমাধান কর্নেল করেছেন। গুপ্তধন কোথাও পাওয়া যায়নি তা ঠিক, কিন্তু এবার মনে হচ্ছে সত্যি সত্যি চাটুজ্জে বাড়ির কোথাও না কোথাও সোনার মোহর ভর্তি একটা ঘোড়া পোতা আছে, আর ওই কাগজটার মধ্যেই তার সংকেত আছে। তোমাকে একটা কপি দেব, তুমি চেষ্টা করে দেখতে পারো গুপ্তধনের জায়গাটা খুঁজে বার করতে পারো কিনা। চণ্ডীবাবু এতক্ষণে ঘরে ঢুকলেন, হাসতে হাসতে বললেন, আরে কি ব্যাপার বলুন তো, শচীনের মুখ চোখ দেখে মনে হলো ওকে আপনি ভয় পাইয়ে দিয়েছেন। আমাকে খুলে কিছু বলল না, শুধু গোমড়া মুখে একটা কথাই বলল, ওবেলা সে সন্ধ্যার দিকে আপনার সঙ্গে দেখা করতে আসবে। আচ্ছা মিস্টার রায়চৌধুরী, শচীনের মুখে শুনলাম আপনাদের এক জ্ঞাতি মনীন্দ্র রায়চৌধুরী। শচীন কি মণি সম্পর্কে কিছু বলছিল? তিনি নাকি একটা রাজনৈতিক দলের প্রভাবশালী নেতা, আপনাদের সঙ্গে তাঁর আত্মীয়তার সম্পর্ক আছে। এক চোখা ভূতু আর গোপেন নাকি তাঁর চেলা। চণ্ডীবাবু বিকৃত মুখে বললেন,
কুলাঙ্গার। মণি রায়চৌধুরী এই বংশের কলঙ্ক। আমার ঠাকুরদার বইমাত্রেও ভাইয়ের পৌত্র সে, কাজেই রক্তের সম্পর্ক আছে তা বলা যায়, কিন্তু তার রাজনৈতিক দল তার কাজকর্মে খুব অসন্তুষ্ট। আর তাছাড়া খুলেই বলি, আমি রাজনীতি করি না, কিন্তু মণি এক এক সময় এমন সব সাংঘাতিক কাজ করে যে তার মা গোপনে এসে আমার সাহায্য চায়। আমার মা বেঁচে নেই, কিন্তু মণির মাকে আমি নিজের মায়ের মতোই শ্রদ্ধা করি। এই সময় কার্তিক দরজায় উঁকি মেরে বলল, ঠাকুরমশাই বাজার থেকে ফিরে বললেন ভূতো আর গোপেনকে নাকি পুলিশ অ্যারেস্ট করেছে। ভূতু আর গোপেনকে পুলিশ অ্যারেস্ট করেছে শুনেই হালদার মশাই খুব খুশি হয়ে বলেছিলেন, আমি ঠিক দেখছিলাম ওরা দুইজনে কোনো প্ল্যান আটটাছে। আপনারা তো জানেন পুলিশের সোর্স থাকে, ওই সোর্সই অগ ধরায় দিছে। কিন্তু খবরটা শুনে চণ্ডীবাবু তখনই থানায় ফোন করতে গিয়েছিলেন। কর্নেলকে বলেছিলুম, কর্নেল, এবার কিন্তু থানার ওসি ওদের পেটে সব কথা বের করে নেবেন। মাঝখান থেকে আপনি নিজের কৃতিত্ব দেখানোর সুযোগটা হারালেন, এই আর কি। কর্নেল মিটিমিটি হেসে বলেছিলেন, ডার্লিং, তোমাকে বরাবর বলে আসছি ন্যায়শাস্ত্রের অপভাস তত্ত্বের কথা, ইংরেজিতে যাকে বলে হোয়াট অ্যাপিয়ার্স ইজ নট রিয়েল। কিছুক্ষণ পরে চণ্ডীবাবু ফিরে এসে হাসতে হাসতে বলেছিলেন, মনির এ এক আজব কীর্তি, বুঝলেন কর্নেল সাহেব। সেই নাকি গিয়ে পুলিশের কাছে তার দুই বিশ্বস্ত চেলার নামে অভিযোগ করেছিল যে তারা নাকি তার প্রিয় অ্যালসেশিয়ান কুকুরটাকে চুরি করে নাকি বেচে দিয়েছে। চুরি করার সাক্ষীও আছে। তবে ওসি আমাকে বললেন কর্নেল সাহেবকে খবরটা দেবেন, কুকুর চুরির ব্যাপারটা নিশ্চয়ই কর্নেলের একটা মোক্ষম ক্লু হয়ে উঠবে। কুকুর চুরির কারণটা আপনাদের বোঝা উচিত। কথাটা শুনেই চণ্ডীবাবু চমকে উঠে বলেছিলেন, রাইট, ঠিক বলেছেন কর্নেল সাহেব। শচীনদের মন্দিরের সামনে হাড়িকাঠির কাছে পড়ে থাকা রক্ত পরীক্ষা করে কলকাতার ফরেন্সিক এক্সপার্টরা রায় দিয়েছেন যে ওগুলো মানুষের রক্ত নয়। হালদার মশাই গুলি গুলি চোখে তাকিয়ে কথা শুনছিলেন। এবার বলে উঠলেন, কি কাণ্ড! অ্যালসেশিয়ান কুকুরটারে তাহলে ওই এক চক্ষু ভূতু আর গোপেন মন্দিরের সামনে বলি দিছিল। কি ঠিক কইছে কিনা কন কর্নেল সাহেব? আপনি ঠিক ধরেছেন হালদার মশাই। রাত্রির বেলা পথের কুকুর ধরা কঠিন কাজ, তার চেয়ে পোষা কুকুর কোলে তুলে নিয়ে এসে ইচ্ছে মতো তাকে ব্যবহার করা যায়। বেচারা জানতো না তাকে ওরা বলি দেবে। কুকুর বলি দিয়ে রক্ত ছড়ানোর উদ্দেশ্য কি? কুকুরের বডিটা নিশ্চয়ই গঙ্গায় ফেলে দিয়েছে। ফারাক্কার ফিডার ক্যানেলের জলে এখন গঙ্গা 12 মাসই কানায় কানায় ভরা, স্রোত তীব্র, কাজেই কুকুরের লাশ এতক্ষণ বহু দূর পৌঁছে গেছে। হ্যাঁ, কোথাও অবশ্য আটকে গেলে আলাদা কথা। এতক্ষণে লাশের কিচ্ছু নাই, শকুনের পাল কুত্তাটারে বেবাক খাইয়া ফেলছে। কেন দুই স্যাঙাত মিলে তাদের গার্জেনের পোষা কুকুর ওখানে বলি দিল, সেই প্রশ্নের উত্তর আমি কর্নেলের মুখ থেকে আদায় করতে পারিনি। চণ্ডীবাবু বা হালদার মশাইও কোনো ব্যাখ্যা দিতে পারেননি। তবে আমার মনে হয়েছিল শচীনবাবুর ছোট কাকা মহিনবাবুকে নিশ্চয়ই ওরা কোথাও আটকে রেখে গুপ্তধনের খোঁজ পেতে চেয়েছিল। দুপুরে খাওয়া দাওয়ার পর কর্নেল আমাকে ভাত ঘুমের সুযোগ একেবারেই দেননি। ওদিকে হালদার মশাই এবার আরও উত্তেজিত হয়ে গোয়েন্দাগিরি করতে বেরিয়ে গিয়েছিলেন। তখন প্রায় বেলা 2:30 বাজে। কর্নেল আমাকে বললেন ঘরের দরজা বন্ধ করে দিতে। তারপর পকেট থেকে সেই অং বং লেখা কাগজটা বের করলেন। তার প্রকাণ্ড ব্যাগটা থেকে একটা নোটপ্যাড বের করে বললেন, এসো, এই সংকেতগুলোর কোনো সমাধান বের করা যায় কিনা দেখি। তোমার মাথায় কিছু এলে আমাকে বলবে। জয়ন্ত, এটা কোনো হাসির ব্যাপার নয় কিন্তু। আসলে আমি তার গাম্ভীর্য দেখে হেসে ফেলেছিলাম। নোটপ্যাডটা সেন্টার টেবিলে রেখে হাতে একটা ডট পেন নিলেন। তারপর সেই কাগজটা খুলে পাশে রাখলেন। ধরা যাক মংটা মন্দির, কারণ অমলং থেকে শুরু করলে কিছু বোঝা যাবে না। মংকে যদি মন্দির ধরি তাহলে 5 হাত এগোতে হবে মন্দিরের উল্টো দিকে। সেটা পেছনের দিক হতে পারে, আবার সামনের দিকও হতে পারে। ধরা যাক মন্দিরটা শচীনবাবুদের শিব মন্দির। মন্দিরের পেছনে কিন্তু 5 হাত জায়গা নেই, অতএব
পুকুরের দিকে 5 হাত এগিয়ে যাওয়া যাক, তারপর বাঁ দিকে 10 হাত এগিয়ে গেলুম। কেমন? বেশ, তারপর 5 হাত পুকুরের দিকে আবার এগোলুম। এরপর সেখান থেকে ডান দিকে 10 হাত এগোনো যাক, সেখানে আমরা পাচ্ছি অমলংকে। আপনি কি হং মানে হস্ত ধরছেন? তীর চিহ্ন দেখে তাই মনে হচ্ছে বটে। বেশ তো, তাহলে এবার অমলংটা কি বলুন। কর্নেল টাকে হাত বুলিয়ে কিছুক্ষণ চোখ বন্ধ করে বসে থাকার পর বললেন, অমলং বলতেই একটা স্বাদের কথা মনে আসে, অর্থাৎ টক। কিন্তু টক তো কোনো বস্তু হতে পারে না। একটু ভেবে বলো তো জয়ন্ত, পাড়া গাঁয়ে টক বলতে মনে কি ভেসে ওঠে? টমেটো। ধরা যাক দলিলটা 500 বছরের নয়, ওটা হয়তো বাড়িয়ে বলা হচ্ছে, কিন্তু টমেটো এদেশে এসেছে পর্তুগিজদের সঙ্গে। এক্ষেত্রে প্রশ্ন হলো, টমেটো তো স্থায়ী কিছু নয়। চাটুর্যে বাড়িতে টমেটো চাষ না, কল্পনা করা যায় না। আচ্ছা, তাহলে অম্লটা কোনো তেঁতুল গাছ নয় তো? তুমি হয়তো ঠিকই বলেছ, কিন্তু 500 কেন 200-300 বছরও কোনো তেঁতুল গাছের আয়ু হতে পারে না। বলে কর্নেল নোটপ্যাডের কাগজটা টেনে নিলেন এবং মূল কাগজটা ভাঁজ করে পকেটে ঢোকালেন। নোটপ্যাডের কাগজটাও ছিঁড়ে নিলেন, কারণ ওতে ব্যাপারটার ব্যাখ্যা লেখা হয়েছে। দ্বিতীয় কাগজটা এনে কুচি কুচি করে ছিঁড়ে অ্যাস্ট্রেতে ঢোকালেন। তারপর তার ওপর নিভে আসা চুরুটটা ঘষে অ্যাস্ট্রেতে ঢুকিয়ে দিলেন। তারপর বললেন, উঠে পড়ো, বেরোনো যাক। চণ্ডীবাবুকে সঙ্গে নেবেন না? না, উনি সম্ভবত তোমার মতো ভাত খুন দিচ্ছেন। দুজনে পোশাক বদলে নিলুম। কর্নেলের নির্দেশে প্যান্টের পকেটে আমার অস্ত্রটা ভরে নিলুম। কর্নেল ওপাশের দরজা খুলে বেল টিপে কার্তিককে ডাকলেন। কার্তিক এসে হাজির হলে কর্নেল জিজ্ঞেস করলেন, তোমার কর্তামশাই কি ঘুমোচ্ছেন? আগে না, উনি আধ ঘন্টা আগেই বেরিয়ে গেছেন, আর বলে গেছেন আপনারা কোথাও যেতে চাইলে আমি যেন ড্রাইভারকে ডেকে দিই। না, আমরাও তোমার কর্তামশাইয়ের মতো পায়ে হেঁটে বেরোবো। তুমি দরজায় তালা লাগিয়ে রেখো। গেট পেরিয়ে রাস্তায় নেমে কর্নেল দক্ষিণ দিকে হাঁটতে থাকলেন। সেই সময় সামনের দিক থেকে একটা খালি সাইকেল রিক্সা আসছিল। রিক্সাওয়ালা নিজে থেকেই থেমে গিয়ে বলল, সাহেবরা যাবেন নাকি? কর্নেল ঘড়ি দেখে নিয়ে চাপা স্বরে বললেন, শীতের রোদ তাড়াতাড়ি শেষ হয়ে যাবে, রিক্সা করেই যাওয়া যাক। রিক্সা চেপে তিনি বললেন, আমরা যাব চাটুর্যে মশাইয়ের বাড়ি। রিক্সাওয়ালা মুখ ঘুরিয়ে সন্দিগ্ধভাবে বলল, যে বাড়িতে মানুষ খুন হয়েছে? হ্যাঁ, তবে তোমার ভয় নেই, তুমি খুন হবে না। আগে না স্যার, আমি কারো সাথে পাচে থাকি না, আমাকে কে খুন করবে? চাটুর্যে বাড়ির মহিনবাবুও তো শুনেছি কারো সাথে পাঁচে থাকতেন না, সাধু সন্ন্যাসীর মতো জীবন কাটাতেন। তিনি খুন হলেন কেন? রিক্সাওয়ালা এবার ভয়ার্ত কণ্ঠস্বরে বলল, সাহেবরা কি ওনাদের আত্মীয়? হ্যাঁ, শচীন মাস্টার সম্পর্কে আমার ভাইপো হন। রিক্সাটা এবার বাঁ দিকে মোড় নিল। দুধারেই ইটের বাড়ি, মাঝে মাঝে মাটির বাড়ি। এটা গলি রাস্তা, লোক চলাচল খুব কম। রিক্সাওয়ালা আপন মনে বলল, এ সংসারে মানুষ চেনা বড় কঠিন। ভালো মানুষ কি কখনো খুন হয়? তাহলে কি তুমি বলতে চাও মহিনবাবু ভালো মানুষ ছিলেন না? ভালো মানুষ হলে সে কি বজ্জাতদের সঙ্গে গাঁজার কোলকে টানে? কোন বজ্জাতের সঙ্গে উনি গাঁজা খেতেন? আপনি চিনবেন না স্যার, দুটো বজ্জাতকেই আজ পুলিশে ধরে নিয়ে গেছে। মণি রায়চৌধুরী দুধ কলা দিয়ে কাল সাপ পুষেছিলেন। কর্নেল হঠাৎ চুপ করে গেলেন। আমার মনে হলো উনি রিক্সাওয়ালাকে মনের কথা খুলে বলার সুযোগ দিচ্ছেন। একটু পরে বুঝলুম ঠিক তাই। লোকটা আপন মনে কথা বলতে বলতে প্যাডেলে চাপ দিচ্ছে। অমন একখানা পাগড়ায় কালো রঙের বিলিতি কুকুর ছিল মণিবাবুর। তাকে চুরি করে কোথায় বেচে দিয়ে এসেছে। মণিবাবু কি সহজে ছাড়বেন?
এদিকে থানার বড়বাবুও দুধে দারোগা কানা ভুতু আর গুপে সিঙ্গিকে কাপড়ে চোপড়ে করে ছাড়বেন। অলিগলি ঘুরতে ঘুরতে রিক্সাওয়ালা শর্টকাটেই আমাদের চাটুজ্জে বাড়ির সামনে পৌঁছে দিল। কর্নেল তার হাতে একটা 10 টাকার নোট গুঁজে দিলেন। সে বলল, আমার কাছে তো খুচরো নেই স্যার। ঠিক আছে, পুরোটাই তোমাকে বকশিস দিলুম। সে সেলাম করে চলে গেল। বুঝতে পারলুম বিকেল হয়ে আসছে, আলো কমে গেছে। সম্ভবত পাগলা বিনোদের জ্যান্ত মরার ভয়েই লোকটা যেন পালিয়ে গেল। কর্নেল দরজার কড়া নাড়তেই দরজা খুলে গেল। দেখলুম শচীনবাবু তাঁর সেই গাবদা ছড়িটা হাতে দাঁড়িয়ে আমাদের দেখে যেন অবাক হলেন। বললেন, আমি এখনই আপনাদের কাছে যাচ্ছিলুম, ভেতরে আসুন স্যার। আমরা ভেতরে ঢুকলে তিনি দরজা বন্ধ করে দিলেন। তারপর চাপা স্বরে বললেন, ভুতু আর গোপেনকে পুলিশ ধরে নিয়ে গেছে শুনলুম, তবে আমাদের কেসের ব্যাপারে নয়। ওরা নাকি মনি রায়চৌধুরীর অ্যালসিসিয়ানটাকে চুরি করে বিক্রি করে দিয়েছে। আপনার পিসিমা কি করছেন? পিসিমা বাবার পা টিপে দিচ্ছেন। ঠিক আছে, চলুন আমরা একবার মন্দিরের দিকে যাই। শচীনবাবু খোঁড়াতে খোঁড়াতে এগিয়ে গিয়ে মন্দিরের দিকে দরজাটা খুলে দিলেন। একবার পিছু ফিরে দেখলুম বাসন্তী দেবী বেরিয়ে এসে বারান্দায় দাঁড়িয়ে আছেন। মন্দিরের সামনে গিয়ে কর্নেল বললেন, আচ্ছা শচীনবাবু, আপনাদের এই বাড়ির কোথাও কি কোনো বিশাল গাছ ছিল, এমন কথা শুনেছেন? আমাদের পেছন থেকে খিড়কির দরজায় দাঁড়িয়ে বাসন্তী দেবী বলে উঠলেন, তেঁতুল গাছ? ছোটবেলায় ঠাকুমার কাছে শুনতুম কোন যুগে নাকি কামরূপ কামাখ্যা থেকে এক ডাকিনী একটা তেঁতুল গাছে চড়ে গঙ্গা দর্শনে যাচ্ছিলেন। এ বাড়ির সীমানায় যেই সে এসেছে অমনি নাকি সূর্য উঠেছিল। দিনের বেলায় নাকি ডাকিনীদের বাহন গাছ আর উঠতে পারে না। সূর্যের ছটা দেখলেই সেইখানে শিকড় গেঁথে দাঁড়িয়ে যায়। শচীনবাবু বললেন, হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে। সেই তেঁতুল নাকি খাওয়া যেত না, ভাঙলেই রক্ত বেরোতো। তবে সেসব নেহাতি বাজে গপ্প। ততক্ষণে কর্নেল পিঠের কিটব্যাগ থেকে একটা গোল ফিতের কৌটো বের করে একদিকটা টেনে আমাকে বললেন, জয়ন্ত, এই ডগাটা ধরো, মন্দিরের ঠিক মাঝামাঝি বারান্দার গায়ে এটা ধরে থাকো। হ্যাঁ, আচ্ছা, 18 ইঞ্চিতে 1 হাত, অতএব 5 বা 10 হাতের হিসেব করতে অসুবিধে নেই। বলে তিনি পকেট থেকে ভাঁজ করা সেই কাগজটা শচীনবাবুকে দিলেন। শচীনবাবু খুলে দেখে বললেন, এটা তো সেই পুরনো দলিল দেখছি। এরপর কর্নেলের কাণ্ড দেখে শচীনবাবু আর তাঁর পিসিমা হতবাক হয়ে দাঁড়িয়ে রইলেন। কর্নেল তারপর সামনে এক জায়গায় গিয়ে থামলেন। তারপর বাঁ দিকে এগিয়ে গেলেন এবং আমাকে বললেন, এবার ফিতেটা তুমি ওই দাগ দেওয়া জায়গায় ধরে থাকো। তারপর তাঁর যে মাপজোক শুরু হলো তা চণ্ডীবাবুর ঘরে বসে কর্নেল একটা নোটপ্যাডের পাতায় লিখে ছিঁড়ে ফেলেছেন। তাঁর মাপজোক শেষ হলো যেখানে, সেখানে চাটুজ্জে বাড়ির পাঁচিল। পাঁচিলের নিচে একটা ইটের টুকরো কুড়িয়ে তিনি দাগ দিলেন। শচীনবাবু বললেন, কিছুই তো বুঝতে পারছি না কর্নেল সাহেব। চলুন বাড়ির ভেতরে এই পাঁচিলের নিচের দিকটা একবার পরীক্ষা করব। জয়ন্ত, তুমি ওই চিহ্নের সোজাসুজি দাঁড়িয়ে পাঁচিলের ওপর একটা হাত তুলে রাখবে। হ্যাঁ, তাহলে আমি বুঝতে পারবো পাঁচিলের ভেতর দিকে ওপাশের চিহ্নটা কোথায় পড়বে। আমি হাত তুলে দাঁড়িয়ে রইলুম। কর্নেল ভেতরে গেলেন। তাঁর সঙ্গে শচীনবাবু এবং তাঁর পিসিমাও গেলেন। একটু পরে কর্নেল ডাকলেন, চলে এসো জয়ন্ত, আমার কাজ শেষ। ভেতরে গিয়ে দেখলুম তিনি যেখানে দাঁড়িয়ে আছেন সেখানে একটা জবা ফুলের ঝোপ। রক্ত জবায় ঝোপটা লাল হয়ে আছে। আশ্চর্য, এখানে দেখছি জবা গাছটার গোড়ায় ঘাসের ভেতরে কয়েকটা নুড়ি পাথর পড়ে আছে, কিন্তু তার চেয়েও আশ্চর্য দেওয়ালের নিচে এই অংশে সিঁদুরের ছোপ। বাসন্তী দেবী বলে উঠলেন, মহিনের কীর্তি! প্রায় দেখতুম ওখানে বসে সে করজোড়ে যেন ধ্যান করছে। এই নুড়িগুলো যেমন আছে তেমনি পড়ে থাক। আর আপনাদের একটা কথা বলতে চাই, মহিনবাবুকে কেউ খুন করেনি। তিনি কোথাও আছেন, হয়তো তাঁকে আটকে রাখা হয়েছে, অথবা তিনি নিজেই আত্মগোপন করেছেন।
বাসন্তী দেবী এবং শচীনবাবু অবাক হয়ে তাকিয়ে রইলেন। ওনাদের আর কথা বলার সুযোগ না দিয়ে কর্নেল ঘড়ি দেখে বললেন, চলো জয়ন্ত, আমাদের এখানকার কাজ শেষ। শচীনবাবু, আপনারা নিশ্চিন্তে থাকুন, আশা করি ভূতের উপদ্রব আর হবে না। রাস্তায় বেরিয়ে গিয়ে কর্নেল চাটুর্যে উত্তরের পাঁচিলের পাশ দিয়ে এগিয়ে গেলেন। তিনি আমার কোনো প্রশ্নের উত্তর দিলেন না। এই রাস্তাটা সংকীর্ণ এবং ইটের গুঁড়োয় ভর্তি। দেখলুম পা ধারে একটা নতুন বাড়ি উঠছে, সেখানে কেউ নেই। কর্নেল আরও একটু এগিয়ে গিয়ে হঠাৎ একটা প্রকাণ্ড নিম গাছের আড়ালে আমাকে টেনে নিয়ে দাঁড় করালেন। নিম গাছটা চাটুর্যে বাড়ির দেওয়ালের উত্তর পূর্ব কোণে। সামনে খানিকটা পোড়ো জমি, তার ওপাশে পুরনো একটা বাড়ি। সেই বাড়ির দিকে তাকিয়ে কর্নেল চাপা স্বরে বললেন, একটু লক্ষ্য রাখো, একটা অদ্ভুত ব্যাপার দেখতে পাবে। কর্নেলের কথা শুনে ভেবেই পেলুম না যে কখন উনি অদ্ভুত ব্যাপার দেখতে পেলেন, এবং সেই ব্যাপারটা আবার যে ঘটবে তাই বা কী করে বুঝলেন। কিন্তু এখন প্রশ্ন করার কোনো সুযোগ নেই। আমি কর্নেলের মতো হাঁটু গেড়ে বসে তাকিয়ে রইলুম। তারপর দেখলুম একটা লোক ওই বাড়িটা থেকে কয়েক পা বেরিয়ে এসে চাটুর্যে বাড়ির দিকে তাকিয়ে কি যেন দেখল, তারপর আবার সেই বাড়িতে গিয়ে ঢুকল। দিনের আলো কমে এসেছে, তবু লোকটার চেহারা দেখেই বুঝতে পারলুম সে একজন সাধু বাবা। তার মাথার চুল চূড়ো করে বাঁধা, মুখে এক রাশ কাঁচা পাকা গোপ দাড়ি, গায়ে একটা গেরুয়া হাফ হাতা ফতুয়া আর পরনে খাটো গেরুয়া লুঙ্গি। লোকটার হাবভাব দেখে মনে হলো সম্ভবত সে একজন পাগল, তা না হলে আমরা তাকিয়ে থাকতে থাকতেই অন্তত বার তিনেক ওইভাবে বাড়িটা থেকে বেরুলো, আবার যেন কিছু দেখে হন্তদন্ত হয়ে সে বাড়িতেই গিয়ে ঢুকলো। তারপর আরও কিছুক্ষণ আমরা বসে রইলুম, কিন্তু সে আর বেরুল না। কর্নেল উঠে দাঁড়িয়ে ঠোঁটে আঙ্গুল রেখে আমাকে চুপ করে থাকার ইঙ্গিত করলেন। তারপর যেদিক থেকে এসেছিলুম সেদিকেই দুজনে ফিরে চললুম। চাটুর্যে বাড়ির সামনের রাস্তায় পৌঁছে এবার ডান দিকে ঘুরে দুজনে এগিয়ে চললুম। এই পথেই রিক্সাওয়ালা আমাদের নিয়ে এসেছিল, কিন্তু পাড়াটা একেবারে নিঝুম এবং রাস্তাঘাটে কোনো লোক নেই। কর্নেল রিক্সাওয়ালার মতো শর্টকাট না করে সোজা এগিয়ে যাচ্ছিলেন। রাস্তাটায় সেই কবে পিচ দেওয়া হয়েছিল, এখন এখানে ওখানে দেখছি পিচ উঠে গেছে। আমরা এই পথে গিয়ে কোথায় পৌঁছবো কর্নেল? যেখানে হোক পৌঁছবো, চিন্তা করো না। এবার আমাকে প্রশ্ন করো। ওই সাধু বাবা সম্পর্কে? হ্যাঁ। আপনি কি করে জানলেন যে ওই বাড়িতে এক সাধু বাবা থাকে? হ্যাঁ, আজ সকালের দিকে চাটুর্যে বাড়ির পাঁচিলে যখন ভূতের মুখোশ পরা লোকটার দিকে ছুটে গিয়েছিলাম, তখনই আমার চোখে পড়েছিল পোড়ো জমিটার ওখানে ওই সাধু বাবা দাঁড়িয়ে আছে। কিন্তু তখন সঙ্গে চণ্ডীবাবু ছিলেন। তাঁর সামনে ইচ্ছে করে ব্যাপারটা চেপে গিয়েছিলুম। অবাক হয়ে বললুম, সর্বনাশ, আপনি চণ্ডীবাবুকেও সন্দেহ করেন নাকি? তুমি তো জানো ডার্লিং, খেলতে নেমে কখনো আমি নিজের হাতের তাস কাউকেই দেখাই না, এমনকি তোমাকেও না। এতক্ষণে চোখে পড়ল কিছুটা দূরে রাস্তার একটা বাঁক থেকে একটা গাড়ি এদিকে আসছে। কর্নেল থমকে দাঁড়িয়ে বললেন, ওই দেখো, চণ্ডীবাবুর নাম করতে করতেই উনি আমাদের খোঁজে ছুটে আসছেন। গাড়িটা আমাদের সামনে এসে দাঁড়িয়ে গেল। চণ্ডীবাবু নিজেই গাড়ি চালিয়ে এসেছেন। তিনি বললেন, কর্নেল সাহেবের খোঁজে বেরিয়েছিলুম। এক মিনিট, আমি গাড়িটা ঘুরিয়ে নিই। বাঁদিকে একটা গলি রাস্তা ছিল, তিনি সেখান দিয়ে গাড়িটা ঘুরিয়ে নিলেন। তারপর কর্নেল সামনের সিটে এবং আমি ব্যাক সিটে বসলুম। কর্নেল বললেন, আপনি ছিলেন না অগত্যা আমি আর জয়ন্ত বেরিয়ে পড়েছিলুম। ও, আমাদের হালদার মশাই কি ফিরেছেন? না, তার জন্য আমি উদ্বেগ বোধ করছি। কানা ভূতু আর গুপে পুলিশের হাজতে, এতে তাদের বন্ধুরা নিশ্চয়ই রাগে ফুঁসছে। দৈবাত তাদের পাল্লায় পড়লে মিস্টার হালদার কিন্তু আক্রান্ত হতে পারেন। আপনি কি ওসি মিস্টার সেনের সঙ্গে যোগাযোগ করেছিলেন? হ্যাঁ, করেছিলাম। ওই ওসি মিস্টার সেনের কাছে বাধ্য হয়ে ওরা স্বীকার করেছে যে মনির কুকুরটাকে ওরা স্বপ্নে বাবা মহাদেবের আদেশ পেয়ে তার সামনে বলি দিয়েছে, তারপর দড় আর মুন্ডু গঙ্গায় ফেলে দিয়েছে। ওসি কি মনিকে কথা জানিয়েছেন?
না, এখনো জানাননি। আমাকেও সতর্ক করে দিয়েছেন, তবে তিনি আপনাকে কথাটা জানাতে বলেছেন। কিছুক্ষণ পরে ডাইনে বাঁয়ে সংকীর্ণ রাস্তায় ঘুরতে ঘুরতে অবশেষে আমরা চণ্ডীবাবুর বাড়ি পৌঁছলুম। তখন দিনের আলো প্রায় মুছে গেছে, ঠান্ডাটা বাড়তে শুরু করেছে। কার্তিক আমাদের ঘরের তালা খুলে দিয়ে বলল, আপনারা বসুন স্যার, আমি ঠাকুরমশাইকে কফি করতে বলি। আজ ঠান্ডাটা যেন কালকের চেয়েও বেড়ে গেছে। চণ্ডীবাবু গাড়ি গ্যারেজে রেখে এতক্ষণে হন্তদন্ত হয়ে ঘরে ঢুকলেন। তারপর সোফায় বসে বললেন, মিস্টার হালদারের খোঁজে আমি কাউকে পাঠাবো নাকি? থাক, উনি একজন অভিজ্ঞ প্রাক্তন পুলিশ অফিসার, ওর কথা ভাববেন না। আপনাকে আমি এবার একটা কথা জিজ্ঞেস করি। চাটুর্যে বাড়ির উত্তরে যে নতুন বাড়িটা হচ্ছে সেখান থেকে কিছুটা দূরে একটা খুব পুরনো বাড়ি আছে দেখেছি। ওই বাড়িটা কার? পুরনো বাড়ি? বুঝেছি। ওই বাড়িটার মালিক ছিলেন নলিনী বাড়ুজ্জে নামের এক ভদ্রলোক। তিনি দুর্গাপুরে ছেলের কাছে চলে যান। যাওয়ার আগে বাড়িটা দেখাশোনার জন্য হরিপদ হাজরা নামে একটা লোকের ওপর দায়িত্ব দিয়ে যান। হরিপদর বাড়ি পাশেই। গত বছর মণি রায়চৌধুরী তার দলের অফিস করবে বলে বাড়িটা দখল করেছিল। তো খবর পেয়ে নলিনীবাবু তার নামে মামলা করেছিলেন, আর সেই মামলায় তার জয়ও হয়েছিল। কিন্তু মণি হাইকোর্টে আপিল করেছে। হাইকোর্ট ইনজাংশন দিয়ে বলেছে যে যতদিন না মামলার চূড়ান্ত নিষ্পত্তি হয় ততদিন ওই বাড়িতে কেউ বাস করতে পারবে না। আসলে নলিনীবাবুর বাড়িটা তার এক জ্যাঠামশাইয়ের তৈরি, বুঝলেন। তার কাছেই নলিনীবাবু ছোটবেলা থেকে থাকতেন। এখন সমস্যা হলো জ্যাঠামশাই উইল করে তাকে বাড়িটা দিয়ে যাননি। এমন সময় ঠাকুরমশাই প্রকাণ্ড ট্রে এনে সেন্টার টেবিলে রাখলেন। দেখলুম কফির সঙ্গে 2 প্লেট পকোড়াও আছে। অতএব শীত সন্ধ্যায় আরাম করে কফি পান শুরু হলো। চণ্ডীবাবু কি যেন বলতে যাচ্ছিলেন, এমন সময় কার্তিক এসে খবর দিল, কর্তামশাই, আপনার টেলিফোন এসেছে। চণ্ডীবাবু কফির কাপ প্লেট হাতে নিয়েই বেরিয়ে গেলেন। এই সময় কর্নেলকে জিজ্ঞেস করলুম, আচ্ছা কর্নেল, চাটুর্যে বাড়ির পাঁচিলের নিচে জবা গাছের গোড়া খুঁড়লে সত্যিই কি সোনার মোহর ভর্তি ঘড়া পাওয়া যাবে? পাওয়া গেলে অনেক আগেই অন্তত শরদিন্দুবাবু জায়গাটা খুঁড়ে বের করে ফেলতেন। অবশ্য শচীনবাবুরাও তার ভাগ পেতেন। আপনি ওই সংকেতের জট যেভাবে খুলেছেন সেভাবে কি অন্য কেউ খুলতে পারেন? একজন অন্তত পেরেছিল, সে হলো মহিন চাটুর্যে। কারণ তুমি স্বচক্ষে দেখেছ পাঁচিলের নিচের দিকটা সিঁদুর মাখানো আর নুড়ি পড়ে আছে। কিন্তু মহিনবাবুর হঠাৎ অন্তর্ধান একটা রহস্যের সৃষ্টি করেছে। জয়ন্ত, তুমি বোঝো সবই, তবে বড্ড দেরিতে। তুমি এখনো বুঝতে পারছো না ওই পাহাড়ি নদীর নুড়িগুলো কে নিয়ে এসেছিল এবং কে তার রাতবিরেতে বাড়িতে ছুঁড়ে বাড়ির লোকেদের ভয় দেখিয়েছে, এমনকি ছাতে উঠেও দাবাদাবি করেছে। কি কাণ্ড! তাহলে কি মহিনবাবুই তার বাড়ির লোকেদের ভূতের ভয় দেখাতেন? আবার কি? তবে এ ব্যাপারে তাকে সাহায্য করত কানাভূতু আর গুপে সিংহী। তারা শচীনবাবুর কাছে আড্ডা দিতে এসে আসলে মহিনবাবুর সঙ্গেই যোগাযোগ রাখত। অবশ্য এটা আমার একটা অঙ্ক। হঠাৎ একটা কথা মনে পড়তে আমি চমকে উঠলুম। কর্নেল, সেই পুরনো বাড়িতে যে সাধু বাবাকে দেখলুম, তিনি মহিনবাবু নন তো? কিছুক্ষণ পরে আমাদের আবার বেরোতে হবে, মনে মনে তৈরি থেকো। যাওয়ার সময় থানার ওসি মিস্টার সেন এবং পুলিশ ফোর্স আমাদের সঙ্গে থাকবে। এই সময় কার্তিক এসে বলল, কর্নেল সাহেব, আপনাকে কর্তামশাই ডাকছেন, আপনি এক্ষুনি আমার সঙ্গে আসুন। কর্নেল তখনই দ্রুত উঠে গেলেন। আমি চুপচাপ বসে কর্নেলের অঙ্কটাকে নিজের বুদ্ধিমতন কষে দেখবার চেষ্টা করলুম, কিন্তু অঙ্কটা বড্ড জটিল। বিশেষ করে মহিনবাবু কেনই বা তাঁদের পূর্বপুরুষের গুপ্তধনের খবরটা ওই বজ্জাত কানাভূতু আর গোপে সিংহীকে দিতে চাইবেন? তাছাড়া তিনি তো সাধু সন্ন্যাসীদের মতো মানুষ, সোনার মোহরে তার লোভ থাকার তো কথা নয়। অঙ্কটা কষতে গিয়ে হাল ছেড়ে দিলুম। দেখা যাক কর্নেলের রাতের অভিযান কোথায় গিয়ে পৌঁছায়। কিছুক্ষণ পরে কর্নেল ফিরে এলেন। ওসি প্রণবেশ সেন চণ্ডীবাবুকে ডেকে আমার খবর জিজ্ঞেস করছিলেন। তাহলে আপনার প্ল্যানটা মিস্টার সেনকে জানিয়ে এলেন? হ্যাঁ, আমার অঙ্ক যদি ঠিক হয় তাহলে সব রহস্য ফাঁস করে দিয়ে রাত 10টার মধ্যেই ডিনার খেয়ে শুয়ে পড়তে পারবো। আচ্ছা, চণ্ডীবাবু আমাদের সঙ্গী হবেন তো? হবেন, তবে উনি আমাদের আগেই বেরিয়ে যাবেন।
যেখানে আমরা হানা দেব উনি তার কাছাকাছি জায়গায় উপস্থিত থাকবেন। যাই হোক, এখনও সব কথা নয়। বলে কর্নেল ইজি চেয়ারে বসে ধ্যানস্থ হলেন। সময় কিছুতেই কাটতে চাইছিল না, কিন্তু 8টা বাজতে চলল, তখনও হালদার মশাইয়ের কোনো পাত্তাই নেই। আমি কর্নেলকে কথাটা বললুম, কিন্তু তিনি কোনো জবাব দিলেন না। 8:30টার সময় কর্নেলের নির্দেশে হালকা জ্যাকেটটা খুলে পুরু জ্যাকেট পরে নিলুম। তারপর চণ্ডীবাবু এলেন। দেখলুম তিনি ওভারকোট পরেছেন এবং মাথায় টুপি আর মুখে পাইপ। বললুম, মিস্টার রায়চৌধুরীকে তো যেন শার্লক হোমস বলে মনে হচ্ছে। আচ্ছা, তা হোমস সাহেব কি আমার মতো হাতে রাইফেল নিয়ে ঘুরতেন? ড্রাইভার গাড়ি নিয়ে অপেক্ষা করছিল। চণ্ডীবাবু আমাদের থানায় পৌঁছে দিয়ে গাড়ি নিয়ে চলে গেলেন। দেখলুম ওসি প্রণবেশ সেন কয়েকজন অফিসার সহ থানার বারান্দায় দাঁড়িয়ে আছেন। তিনি কর্নেল আর আমার সঙ্গে হ্যান্ডশেক করে বললেন, চলুন বেরোনো যাক। রাস্তায় বাতিগুলো কুয়াশায় ম্লান হয়ে আছে। নির্জন রাস্তা, আঁকা বাঁকা পথে ঘুরতে ঘুরতে এক জায়গায় গাড়ি থেমে গেল। মিস্টার সেন চাপা স্বরে বললেন, আর 2 মিনিট, তারপরেই লোডশেডিং হবে। বুঝলুম বিদ্যুৎ অফিসকে বলেই রেখেছেন মিস্টার সেন। তারপর ঠিকই লোডশেডিং হলো। রাস্তার আলোগুলো সব নিভে গেল। কুয়াশা নামা অন্ধকারে বুঝতেই পারছিলুম না যে কোথায় এসেছি। একটু পরেই জায়গাটা চিনতে পারলুম। আমরা চাটুর্যে বাড়ির মন্দিরের কাছে এসেছি। একদল পুলিশ বাড়িটার চারদিক ঘিরে ফেলল। এরপর আমরা কয়েকজন মন্দির চত্বরে গেলুম। ঠিক তখনই কানে এলো দেওয়ালের ওপাশে ঘসঘস করে চাপা শব্দ হচ্ছে। তারপর কানে এলো বাড়ির সদর দরজার দিকে কেউ কড়া নাড়ছে। শচীনবাবুর কণ্ঠস্বর কানে এলো এবং টর্চের আলো দেখতে পেলুম। এদিকে কর্নেল আমাকে কাঁধে হাত রেখে দরজার পাশে গুঁড়ি মেরে বসিয়ে দিয়েছেন। অন্য পাশে মিস্টার সেনও বসেছেন। তারপর হঠাৎ এদিকে দরজাটা খুলে গেল। আবছা দেখলুম একটা লোক বেরিয়ে আসছে। অমনি তার মুখে টর্চের আলো ফেলে ওসি মিস্টার সেন বললেন, শরদিন্দুবাবু, আপনাকে অ্যারেস্ট করা হলো। তারপর একটা ধস্তাধস্তি শুরু হয়ে গেল। ততক্ষণে আরও টর্চের আলো জ্বলে উঠেছে। দেখলুম চণ্ডীবাবুর মতোই ওভারকোট পরা এবং মাথায় হনুমান টুপি পরা তাগড়াই চেহারার ভদ্রলোকের হাত দুটো পেছন দিকে টেনে একজন অফিসার হাত করা পরিয়ে দিলেন। তিনি চেঁচামেচি শুরু করে দিলেন, কিন্তু তাকে ঠেলতে ঠেলতে পুলিশ অফিসাররা প্রিজন ভ্যানের দিকে নিয়ে গেলেন। কর্নেলের পেছন পেছন আমিও বাড়িতে ঢুকলুম। তারপর দেখলুম বিকেলে দেখা সেই সাধু বাবাকে পুলিশ হাত করা পরিয়েছে। কর্নেল জবা গাছটার দিকে টর্চের আলো ফেললেন। সেখানে একটা শাবল পড়ে আছে, খানিকটা জায়গায় মাটি খোঁড়া। শচীনবাবু এগিয়ে এসে বললেন, কি আশ্চর্য, এই সাধুকেই তো একবার সঙ্গে নিয়ে ছোট কাকা আমাদের বাড়িতে এসেছিলেন। আমি অবাক হয়ে কর্নেলকে জিজ্ঞেস করলুম, তাহলে আপনি যে বলেছিলেন ওই সাধু বাবাই নাকি মহিনবাবু? আমার অঙ্কে এই জায়গাটাই একটু গন্ডগোল হয়েছিল, কিন্তু বলেই তিনি ওসি মিস্টার সেনকে বললেন, আচ্ছা, ওই পুরনো বাড়িটা পুলিশ ঘিরে রেখেছে তো? হ্যাঁ, চলুন এবার শিগগির সেখানে যাওয়া যাক। আমরা পাশের গলি দিয়ে এগিয়ে গিয়ে ওই পোড়ো জমিতে পৌঁছলুম। ভেতরে একটা ধস্তাধস্তির শব্দ হচ্ছিল। একজন অফিসারের কাঁধের ধাক্কায় এদিকে দরজাটা হুড়মুড় করে ভেঙে পড়ল। তারপর ঘরে ঢুকে টর্চের আলোয় দেখলুম হালদার মশাইয়ের সঙ্গে একটা লোকের মল্লযুদ্ধ হচ্ছে। হালদার মশাই এবার তাকে ছেড়ে হাঁপাতে হাঁপাতে বললেন, কর্নেল স্যার, এই হইল গিয়া ঘরের শত্রু বিভীষণ। এতক্ষণে চণ্ডীবাবু উল্টো দিক থেকে দৌড়ে এসে বললেন, এ কি মনি, তুমি এখানে কেন? তোমার চালারা কোথায়? হ্যাঁ, ও বুঝেছি, তুমি এখানে আড়ি পেতে বসে চালাদের চাটুর্যে বাড়িতে হানা দিতে পাঠিয়েছিলে, তাই তো? ওসি প্রণবেশ সেনের নির্দেশে পুরো সোয়েটার আর হনুমান টুপি পরা এক ভদ্রলোককে একজন অফিসার বললেন, আপনি আমাদের সম্মানিত অতিথি, প্লিজ রাজনীতির ভয় দেখাবেন না, চলুন আমাদের সঙ্গে চলুন। বলে তার হাত ধরে টেনে নিয়ে গেলেন। চণ্ডীবাবু বললেন, উঠোনের কোণে বেচারা মহিন লুকিয়ে বসেছিল, তাকে কনস্টেবলরা ধরেছে, চলুন চলুন সেখানে যাওয়া যাক। ভেতরের দিকের উঠোনে নেমে দেখলুম দেখতে শচীনবাবুর মতো চেহারার এক ভদ্রলোক হতবাক হয়ে তাকিয়ে আছেন। এত শীতেও তাঁর গায়ে একটা গেরুয়া ফতুয়া আর পরনে খাটো ধুতি। তিনি চণ্ডীবাবুর দিকে তাকিয়ে কাঁদো কাঁদো মুখে বললেন,
আমি অত শত কিছু ভাবিনি। শরদিন্দুদা মাঝে মাঝে আমাকে ডেকে পাঠাতেন আর বলতেন মণিবাবুর বাড়ি যাবি, আর তিনি যা বলবেন তাই করবি। তাই আপনি রাত বিরেতে ঢিল ছুঁড়তেন আর পাগলা বিনোদের মরা সেজে ভয় দেখাতেন। চলো জয়ন্ত, আসুন হালদার মশাই, আশা করি আপনাকে ঘুষি খেতে হয়নি। হালদার মশাই হাসবার চেষ্টা করে বললেন, না, আমি দরজায় আসতে কড়া নাড়ছি আর সে টর্চের আলোয় আমার দীক্ষাই ঝাঁপায়া পড়ছে। সে রাত্রে চণ্ডীবাবুর বাড়িতে গিয়ে কফি খেতে খেতে কর্নেলকে জিজ্ঞেস করেছিলুম, আচ্ছা, সোনার মোহর ভর্তি ঘোড়াটা উদ্ধার করবেন না? কর্নেল কিছু বলার আগেই চণ্ডীবাবু বললেন, ওই কাজটা তো পুলিশের। সত্যি ওখানে সোনার মোহর ভর্তি ঘোড়া পোঁতা আছে কি নেই সেটা পুলিশ খুঁজে দেখবে, আর আইন অনুসারে যদি সেটা সত্যিই পাওয়া যায় তাহলে তার মালিক হবে দেশের সরকার, কারণ ওটা পুরা সম্পদ। এবারে আপনাদের শেষ কথাটা বলে ফেলি। আমরা কলকাতায় ফিরে যাওয়ার পর চণ্ডীবাবু কর্নেলকে টেলিফোনে জানিয়েছিলেন যে 10-12 ফিট খুঁড়েও ওখানে কিচ্ছু পাওয়া যায়নি, তবে গর্তের একপাশে কিছুটা জায়গা দেখে পুলিশের মনে হয়েছে ওখানে সত্যি গোলাকার কিছু পোঁতা ছিল, তবে কোন যুগে কে বা কারা হাতিয়ে নিয়েছে তা বলা মুশকিল। এতক্ষণ শুনছিলেন সৈয়দ মুস্তাফা সিরাজের লেখা গল্প কালিকাপুরের ভূত রহস্য। গল্পের উপস্থাপনায় এবং জয়ন্তর চরিত্রে সৌভিক, কর্নেল নীলাদ্রি সরকারের ভূমিকায় বিশিষ্ট সাহিত্যিক শ্রী রাজা ভট্টাচার্য, হালদার মশাই অহিনবাবু এবং ষষ্ঠীর চরিত্রে বাবু, চণ্ডীবাবুর ভূমিকায় দেবাশিস সেনগুপ্ত, শচীনের ভূমিকায় পার্থ, কেতর ভূমিকায় শম্ভু, পুলিশ কনস্টেবল, পুলিশ অফিসার এবং নন্দ ড্রাইভারের ভূমিকায় নাইল, মোহিনীর ভূমিকায় পিনাকি, বাসন্তী দেবীর ভূমিকায় মৌমিতা, ওসি প্রণবেশ সেন এবং রিকশাওয়ালার ভূমিকায় রাজীব। আমাদের এবারের পোস্টার ডিজাইনে রৌমো। গল্পটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই আমাদের জানাবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমাদের নতুন গল্প শোনার জন্য। দেখা হবে পরের গল্পে। সঙ্গে থাকুন, শুনতে থাকুন থ্রিলার স্টেশন।